অসুবিধা হলে বলো, হ্যাঁ? কোথাও যদি পড়াশোনা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে। মানে হয়তো কিছু কিছু জিনিস কিছু লোকের রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম ভাবে হবে। এটা একটা তো এমএসসি ফার্স্ট ইয়ারের ছেলেদের টার্গেটেড কাজটা। এবারে তারা অনেকেই ধরো নতুন, হ্যাঁ, ওই জন্য হয়তো যারা পুরনো আমার কাছে পড়েছো কিছু জিনিস তোমার রিপিটেশন বলে মনে হবে, কিন্তু প্রত্যেকদিন আবার কিছু কিছু নতুন জিনিসও পাওয়া যাবে আর কি। একটু করে নাও। আর ওইখানে পার্টারবেশন থিওরি যেটা হচ্ছে সেটা তো পুরোটাই নতুন। হ্যাঁ, এটা আমরা এই 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 সপ্তাহ থেকেই আরো দুটো জিনিস শুরু করব। মানে গ্রুপ থিওরিটাকে শুরু করবো, ওদিকে অ্যাডভান্স কেমিক্যাল কাইনেটিক্সটাকে শুরু করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি শুরু করে দিই। মানে ক্লাস যেটা চলছে সেটা এখন জাস্ট সিম্পলি কোয়ান্টাম মেকানিক্সের ক্লাসই আমি বলছি। কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস আজকে ওভারঅল লেকচার হচ্ছে তোমার বেসিক্যালি 8 নম্বর লেকচার, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের লেকচার হচ্ছে তোমার 4। ঠিক আছে। আজকে তারিখ হচ্ছে, আচ্ছা, আগের দিনে আমরা বেসিক্যালি পস্টুলেট 1 নিয়ে আলোচনাটাকে করেছিলাম, এবং সেই পস্টুলেট 1 নিয়ে আলোচনাতে আমরা অনেক কিছুই বলে দিয়েছিলাম, কিন্তু অর্থোগোনালিটি এই কনসেপ্টটা সেটা মানে শেষে তাড়াহুড়ো করে একটুখানি বলার চেষ্টা করেছিলাম। সেই কনসেপ্টটা আজকে জাস্ট আমরা ইন্ট্রোডিউস করবো। তার মানে আমাদের ওয়েব ফাংশন সেইটা নিয়ে বেশ কিছু আলোচনা চলছে আর কি। সেই ওয়েব ফাংশন নিয়ে আলোচনাতে মানে আগের দিনে আমরা ওয়েব ফাংশনের অ্যাকসেপ্টিবিলিটি ক্রাইটেরিয়াটাকে ক্লিয়ারলি বলেছিলাম, নর্মালাইজেশন ব্যাপারটাকে জাস্ট বোঝানো হয়েছিল, হ্যাঁ, বা নর্মালাইজ করা হবে কি করে সেটাকে বোঝানো হয়েছিল। আজকে অর্থোগোনালিটি এই কনসেপ্টটা বা অর্থ নর্মালিটি এই কনসেপ্টটা এইটা নিয়ে কিছু কথাবার্তা জাস্ট বলার দরকার আছে। তাহলে আজকে আমরা প্রথমে যে কাজটাকে করব সেটা হচ্ছে এই পস্টুলেট 1 যেটা আলোচনা করছিলাম, পস্টুলেট 1 তার কন্টিনিউয়েশন হবে। তার কন্টিনিউয়েশন, হ্যাঁ। তাতে আজকে এই প্রথমে অর্থোগোনালিটি, অর্থ নর্মালিটি, এই কনসেপ্টগুলো একটুখানি জাস্ট প্রথমে ইন্ট্রোডিউস করে নিতে চাইছি আর কি। এবং সেইখান থেকে আমি যেটা ফাইনালি করব সেটা হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক যেটা, সেইটাকে জাস্ট একটুখানি ডেভেলপ করতে চাই। এইটা ঠিক আছে। আচ্ছা, দেখো, আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে বিএসসি তে তোমরা যখন পড়েছিলে তখন ওটা ছিল ওয়েভ ফাংশন। আর এখন তুমি যেটা বুঝে গেছো যে না, ওটাকে তুমি জাস্ট একটা ভেক্টর হিসেবেও ভাবতে পারো। সেই ভেক্টরটা তোমার নর্মাল ভেক্টর কিভাবে লিখতে হয় সেটাও আমি দেখেছিলাম। আবার তোমার ওটাকে কেট ভেক্টর হিসেবেও লেখা যায়, মানে হিলবার্ট স্পেসে একটা একটা লিনিয়ার ভেক্টর স্পেস যেটার নাম দিচ্ছে তুমি হিলবার্ট স্পেস। সেই হিলবার্ট স্পেসে কোন একটা পার্টিকুলার ভেক্টর যেটা কেট ভেক্টর তা দিয়ে তুমি একটা কোয়ান্টাম স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারছো। আচ্ছা, এবারে এই অর্থোগোনালিটি যে কনসেপ্টটা সেটা আগে যেটা জানা ছিল তোমার মানে ওয়েভ ফাংশনের টার্মসে আর কি, মানে সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন তুমি ব্যাপারটাকে কিরকম করে ভেবেছিলে। ধরো আমি বললাম দুটো ফাংশন সাই এম অ্যান্ড সাই এন আর said to be orthogonal if কি না, এইরকম ভাবে লেখা হয়েছিল ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই এম স্টার সাই এন ডিটাও দিস উড বি ইকুয়াল টু 0। তা দুটো ফাংশন সাই এম এবং সাই এন, এই দুটো ফাংশনসকে তুমি অর্থোগোনাল ফাংশনস বলবে যদি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই এম স্টার সাই এন ডিটাও এটা ইকুয়াল টু তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটাই তোমার অর্থোগোনাল হওয়ার ডেফিনেশন, সেটা তোমরা অলরেডি সোরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে জানো। আচ্ছা, এবারে একটা জিনিস সেটা হচ্ছে যে যে তোমার ধরো ফাই এম অ্যান্ড, আচ্ছা তার বদলে আমি এইভাবে বলি, তোমার ধরো একটা সেট অফ ফাংশনস আছে। ধর এই সেটটাকে ধরো আমি এই এই সাই আই ধরো এরকম একটা সেট বলছি, এটা
সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস আছে। মানে কোয়ান্টাম মেকানিক্যাল ফাংশনসগুলো অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, তবেই তারা ডিফারেন্ট ফাংশন। আর লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তারা বেসিক্যালি সেম স্টেট রিপ্রেজেন্ট করে। যে ফাংশন নিয়ে তুমি নর্মালাইজেশন বা অর্থোগোনালিটি নিয়ে কথাবার্তা বলবে, সেই ফাংশনসগুলো অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সেটা প্রথমে গ্যারেন্টি করে দিতে হচ্ছে। সাই এক্স হচ্ছে সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। আচ্ছা, এবারে যদি এরকম হয় যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, তাহলে এখান থেকে তুমি একটা স্পেসিফিক ফাংশন নিলে, ধরে নাও তোমার হয়তো একদমই স্পেসিফিক ফাংশন সাই আই এর ফাংশনটা নিলে তুমি সাই আই স্টার সাই জে সরি সাই আই স্টার সাই আই ডিটাও, এই ইন্টিগ্রেশনটা তুমি একবার কষলে, যেখানে পরিষ্কার বোঝা গেছে প্রথম ফাংশন এবং পরের ফাংশন দুটো ফাংশন একই, শুধু একটা আর একটা কমপ্লেক্স কনজুগেট নিয়েছো। আর একটা তুমি করলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই টু ডিটা, এটা তুমি করলে। আচ্ছা, এইটা যদি 1 হয়ে যায় ফর অল আই ইকুয়াল টু 1 2 3 করে, মানে যতগুলো ফাংশন আছে প্রত্যেকের জন্যই হচ্ছে, এটা যদি 1 হয়ে যায়, তাহলে সেইটা হচ্ছে তখন আমি বলবো যে এই সাই আই এই যে মানে মানে এখন আচ্ছা ব্র্যাকেটের মতো দিচ্ছি না, তার আমি বলবো যে সাই আই এই যে ফাংশনটা, সেটা হচ্ছে নর্মালাইজ ফাংশন। আমি বলবো সাই আই ইজ নর্মালাইজ, সেটা আমি আগের দিন আলোচনা করেছি। আচ্ছা, এবারে এইটা যদি 0 হয়ে যায়, তাহলে এই যে অলরেডি ডেফিনেশন দিয়ে দেওয়া হলো, সেখানে ফর অল আই জে ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, কিন্তু আইটা নট ইকুয়াল টু জে। হ্যাঁ, এটা হতে হবে, মানে তুমি এখানে যে কোনো আই জে নেবে, কিন্তু আই নট ইকুয়াল টু জে হতে হবে আর কি, আই জে। এইটা তাহলে এইটা যদি হয়, 2 লিখে ফেলেছিলাম মানে প্রথমে। তুমি দুটো ডিফারেন্ট ফাংশন নিলে, একটা সাই আই একটা সাই জে, একটা আর একটা কমপ্লেক্স কনজুগেট নিলে, তুমি পরে দেখাতে পারবে যে এখানে মানে অন্তত ওয়েভ ফাংশন যদি ধরো, শরীরের পজিশন রিপ্রেজেন্টেশনে ধরো সাই আই স্টার সাই জেও যা, সাই আই সাই জে স্টার দুটো একই জিনিস, শরীরের পজিশন রিপ্রেজেন্টেশনে কোনো তফাৎ নেই, কিন্তু যখনই আমি ব্র্যাকেট নোটেশনে করব তখন কিন্তু জিনিসটা পাল্টে যাবে। ওই জন্য প্রথম যাকে লিখবে সেখানেই কমপ্লেক্স কনজুগেটটাকে দাও, প্রথমটাকে সাই আই লিখে পরেরটা সাই জে সেখানে কমপ্লেক্স কনজুগেট, এটা ইউজুয়ালি দিও না। কিন্তু ওয়েব ফাংশন মানে ফাংশন ধরলে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ওই একটা স্ট্যান্ডার্ড টেকনিক তুমি স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ তুমি ফলো করো, যে প্রথমটা কমপ্লেক্স কনজুগেট আর পরেরটা এমনি লেখা, তাহলে পরে যখন এইখান থেকে আমি ব্র্যাকেট নোটেশনে যাব, তখন কিন্তু বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যদি এইটা হয়, তখন আমি কি বলবো, সাই আই অ্যান্ড সাই জে এটা হচ্ছে আর অর্থগোনাল। আচ্ছা, এবারে এখানে খেয়াল করে দেখো, আমি কিন্তু যখন সাই আই বলছি, সেটা কিন্তু একটা ফাংশন নয়, তুমি যে কোনো ফাংশনকেই তুমি নিতে পারছো। মানে যেটা ইম্পর্টেন্ট, যে তুমি এখানে যে ফাংশনটা নিচ্ছ এখানে তারই কমপ্লেক্স কনজুগেট নিচ্ছ, আর এখানে যে ফাংশনটা নিচ্ছ এখানে একটা অন্য ফাংশনের কমপ্লেক্স কনজুগেট নিচ্ছ। তাহলে একটা সেট অফ ফাংশন, সেইখানে প্রত্যেকটা ফাংশন তারা নর্মালাইজ আর একে অপরের সঙ্গে অর্থগোনাল, সেরকম যদি সিচুয়েশন হয়, তখন এই সেটটাকে বলা হবে একটা অর্থনর্মাল সেট। তাহলে যদি এইটা হয়, তাহলে আমি কি বলবো, যে দেন এই সাই আই এই সেট, এইটাকে বলা হবে ইজ said to be an orthonormal set, এটা। এবং তখন তুমি কি লিখবে, তখন মানে এই যে দুটো ইকুয়েশন তুমি পেলে, যে একটা ইকুয়েশন হচ্ছে এরকম দেখতে, আর একটা ইকুয়েশন হচ্ছে তোমার এরকম দেখতে, এই যে দুটো ইকুয়েশন তুমি পেলে, এই দুটো ইকুয়েশনকে কম্বাইনে লিখতে হয় এরকম ভাবে, কিরকম সেটা না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই জে ডিটাও, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেল্টা আই জে, এইরকম ভাবে লিখবো। হ্যাঁ, এই ডেল্টা আই জে কে বলা হয় ক্রনেকার ডেল্টা, ঠিক আছে। আর ডেল্টা আই জের মানটা তখন পরিষ্কার হয়ে যাচ্ছে, ডেল্টা আই জের জাস্ট সিম্পলি মানেই হচ্ছে যে ডেল্টা আই জে ইকুয়াল টু 1 হবে যখন আই ইকুয়াল টু জে, আর এইটা ইকুয়াল টু 0 হবে যখন আই নট ইকুয়াল টু জে। মানে ডেল্টা আই জে মানে অটোমেটিক্যালি এইটা, ওই যে ডান দিকের পার্টটা লিখলে কি না লিখলে কিছু এসে গেল না,
তাহলে এই যে জিনিসটা যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই জে বিটাও যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে ডেল্টা আই যে হবে, তাহলে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ফাংশনস আছে, সেগুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তখন আমি বলবো এই সেটটা একটা অর্থো নর্মাল সেট তোমার তৈরি করছে। তাহলে দেখো, তাহলে আমি এইখানে খুব কুইকলি শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে অর্থো নর্মাল সেট কথাটার মানে আমি বুঝে গেলাম। আমি এখানে হচ্ছে তোমার এমনি নর্মালাইজড হওয়ার মানে আমি বুঝে গেলাম, আমি অর্থোগোনাল হওয়ার মানে বুঝে গেলাম। হ্যাঁ, তাহলে আমার নর্মালাইজেশনটা আগে অলরেডি আলোচনা করেছিলাম, আর যে অর্থোগোনালিটিটাকে আলোচনা করলাম। হ্যাঁ, অর্থোগোনালিটি বলতে অ্যাকচুয়ালি আমি কি বুঝছি আর কখন কোন একটা পার্টিকুলার সেট সে বেসিক্যালি অর্থ নর্মাল সেট তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা এইটা কিন্তু তোমার অলরেডি জানা আছে। ঠিক আছে, মানে আমি যেটা বলেছি সেটা কিন্তু তোমার জানা আছে। আর এবারে এইটাকে ফিজিক্যালি, মানে ফিজিক্যালি থেকে বলার কথা হচ্ছে যে আমি আগে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমার, আচ্ছা ঠিক আছে, আমি ফিজিক্যালি একটুখানি বলে দিই, বলে দেওয়ার পরে আমি যেটা করব যে ব্রাকেট নোটেশন এই জিনিসটাকে কেমন করে লিখতে হবে সেই জায়গাটা আমি জাস্ট একটু যেতে চাইছি। আচ্ছা, তার আগে একটুখানি বলে নিই যে এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই যে ডিটাও, এইটা বেসিক্যালি রিপ্রেজেন্টস দ্য ওভারল্যাপ বিটুইন সাই আই অ্যান্ড সাই জে, মানে দুটো ফাংশন তার একটা ছবি তুমি ভাবতেই পারো, মানে যদি একটা ওয়েল বিহেভ ফাংশনস হয় বা কোয়ান্টাম মেকানিক অ্যাকসেপ্টেবল ফাংশনস হয় এবং ধরে নাও যদি ফর দ্য টাইমিং ওটা হচ্ছে রিয়েল ফাংশন, তাহলে তার একটা ছবি টবি তুমি আঁকতে পারো। হ্যাঁ, আর এবারে যেটা হচ্ছে যে এই ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই আই স্টার সাই জে ডিটাও, সেটা বেসিক্যালি হচ্ছে সাই আই এবং সাইজের মধ্যে ওভারল্যাপ রিপ্রেজেন্ট করে, এবং এইটাকে ইউজুয়ালি এইরকম ভাবে লিখতে হয় এস আই জে। এটাকে এই জন্য অনেক সময় না এই ধরনের জিনিসগুলো ইন্টিগ্রাল অল স্পেস সাই আই জে স্টার সাই আই স্টার সাই জে ডিটাও, সেটা হচ্ছে এস আই জে, যেটা একটু ওভারল্যাপ রিপ্রেজেন্ট করে, এটাকে অনেক সময় বলা হয় ওভারল্যাপ ইন্টিগ্রাল। এটা বন্ডিং এর ক্ষেত্রে খুবই ভালো করে দেখবে, যখন কোভালেন্ট বন্ডিং নিয়ে তুমি আলোচনা করবে তখন, বা হুকেল থিওরি নিয়ে তুমি কথাবার্তা বলবে, তখন এস আইজে টাইপের টার্ম তোমার অহরহ আসে, সেটাকে জাস্ট বলা হচ্ছে ওভারল্যাপ ইন্টিগ্রাল। তার মানে একটা ফাংশন আর একটা ফাংশনের উপরে কতটা ওভারল্যাপ করেছে আর কি, সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই ইন্টিগ্রাল বা অল স্পেস সাই আই স্টার সাইজের দিটা এইটা থেকে রিপ্রেজেন্টেড হয়। আচ্ছা, এবারে যদি এমন হয়ে যেত যে এই যে দুটো ফাংশন তুমি বলছো তারা অর্থোগোনাল, সাই অ্যান্ড সাইজে আর অর্থোগোনাল, তখন কি হবে? দেন এই সকল ওভারল্যাপ ইন্টিগ্রালটা জিরো হবে। এটা কি করসপন্ডস করবে? এটা করসপন্ডস করবে যে দেয়ার ইজ নো ওভারল্যাপ, দেয়ার ইজ নো ওভারল্যাপ বিটুইন সাই আই অ্যান্ড সাই জে। মানে তখন জাস্ট দুটো ফাংশনের মধ্যে তুমি বলতে পারো যে কোনো ওভারল্যাপ নাই। তাহলে এই যে ওভারল্যাপ না থাকাটা হচ্ছে তোমার বেসিক্যালি অর্থোগোনালিটির জাস্ট ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে দুটো ফাংশন যখন তুমি অর্থোগোনাল বলছো তাদের মধ্যে সেই রেসপেক্টে কোনো ওভারল্যাপ নেই। তুমি যদি ছবি আঁকার চেষ্টা করো তাহলে জাস্ট দেখবে যে মানে মানে একটার উপর আরেকটার যদি প্রজেকশন নেওয়া হয় সকল, তাহলে হচ্ছে কোনো কমন জায়গা থাকছে কিনা। যদি কমন জায়গা থাকে, ধর আমি কথার কথা বলছি যে একটা ফাংশন কোনো কারণে হয়তো এরকম দেখতে একটা ফাংশন, হ্যাঁ, মানে একটা ফাংশন, সেটাকে জাস্ট তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছো, ফাংশনটা 3 ডাইমেনশনাল ফাংশন হতে পারে। এইটা ধরো তোমার ওভারঅল মানে আমি 3 ডাইমেনশনে বলছি, তাহলে এইটা হচ্ছে ধরে নাও তোমার সাই আইটার তোমার ইয়ে যেটাকে বলে প্লট হচ্ছে এইটা দেখতে। আচ্ছা, এবার আরেকটা ফাংশন তুমি বললে সাই জে, তাহলে এইটা সাই আই রিপ্রেজেন্ট করছে, সাই জে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা যে কমন জায়গা, ওভারল্যাপ জায়গা, তাহলে এই যে জায়গাটা এইটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড হচ্ছে তোমার সাই আই জে দিয়ে। দিস ইজ দ্য ওভারল্যাপ ইন্টিগ্রাল। এইটা, এই ওভারল্যাপ ইন্টিগ্রালটা এই পার্টিকুলার কেসে নট ইকুয়াল টু জিরো। আর উল্টো দিকে যদি এমন হতো একটা ফাংশন সেরকম আর একটা ফাংশন এরকম, এইখানে হচ্ছে তোমার সাই আই, এটা হচ্ছে সাই জে, এই পার্টিকুলার কেসে কোনো ওভারল্যাপ রিজিয়ান নেই। তো ওভারল্যাপ রিজিয়ান নেই মানে তার যে মানে হলো ওভারল্যাপ ইন্টিগ্রালটা তোমার বেসিক্যালি হচ্ছে জিরো। তাহলে এই পার্টিকুলার কেসে ফাংশনগুলো অর্থোগোনাল, এই পার্টিকুলার কেসে ফাংশনগুলো অর্থোগোনাল নয়। তা তুমি যদি জাস্ট ফিজিক্যালি মানে করতে চাও তাহলে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে তোমার জাস্ট অর্থোগোনালিটি মানে হচ্ছে একটার সঙ্গে আরেকটার কোনো ওভারল্যাপ নেই। ঠিক আছে?
আচ্ছা, এবারে এই জিনিসটাকে আমি চলে যাচ্ছি তোমার ব্রাকেট নোটেশনে বা ভেক্টর রিপ্রেজেন্টেশন। মানে আমি পুরো জিনিসটাকেই মানে অর্থগণালিটি কনসেপ্টটা, অর্থ নর্মালিটি কনসেপ্টটা আমি চলে যাচ্ছি তোমার ভেক্টর রিপ্রেজেন্টেশন এবং তার সঙ্গে হচ্ছে তোমার ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্রাকেট নোটেশনে। হ্যাঁ, এই মানে অর্থগণালিটি কনসেপ্টটা ভেক্টর রিপ্রেজেন্টেশনে বা আমি ব্রাকেট নোটেশনের কাছে দেখতে চাইছি। আচ্ছা, দেখো জিনিসটা কিরকম, যে তুমি প্রথমে ভেক্টর দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। ধরো আমি দুটো ভেক্টর কনসিডার করছি, আমি 2 ডাইমেনশনে প্রথমে তোমায় বলি, তাহলে দুটো ভেক্টর কনসিডার করছি, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। ধরো এইটা হচ্ছে তোমার এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর। আর এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি নয়। মানে একটা এ এক ভেক্টর, একটা বি ভেক্টর, এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর তারা অর্থোগোনাল না। মানে দিস টু ভেক্টর আর নট অর্থোগোনাল। মানে তোমার ইউক্লিডিয়ান স্পেসে, রিয়েল টু ডাইমেনশনাল ভেক্টর স্পেসে দুটো ভেক্টর এ এবং বি বলছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, মানে হচ্ছে আমি বলবো এই দুটো ভেক্টর তারা অর্থোগোনাল নয়। মানে পারপেন্ডিকুলার নয় মানেই হচ্ছে অর্থোগোনাল নয়, মানে নট অর্থোগোনাল তার মানে হচ্ছে মানে বেসিক্যালি নট পারপেন্ডিকুলার আর। মানে ভেক্টর নোটেশনে তোমার জাস্ট পারপেন্ডিকুলার হওয়া মানে হচ্ছে অর্থোগোনাল হওয়া, এরা পারপেন্ডিকুলার নয় মানে বেসিক্যালি অর্থোগোনাল নয়। হোয়ারএজ তুমি এরকম কনসিডার করতো, এইখানে আমার এ ভেক্টরটা, এইখানে তোমার বি ভেক্টরটা, তখন কি হচ্ছে these two vectors are perpendicular, that is they are orthogonal। তাহলে এরা দেখো তোমার অর্থোগোনাল নয়, এরা হচ্ছে তোমার অর্থোগোনাল। তাহলে পারপেন্ডিকুলার কি পারপেন্ডিকুলার নয় সেই মতো করে তুমি যে অর্থোগোনাল না অর্থোগোনাল নয় এই জিনিসটা তুমি বলতে পারছো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই যে তারা যে পারপেন্ডিকুলার নয় সেটা কি দিয়ে তুমি বুঝবে। দেখো তুমি যদি জাস্ট প্রজেকশন নাও, তার প্রজেকশন অফ একটা আর একটার উপরে, তার প্রজেকশন অফ বি অন এ যদি তুমি নাও, প্রজেকশন অফ বি অন এ, তাহলে সেটা কোনটা? বেসিক্যালি এই এই এতখানি জায়গা, এইটা হচ্ছে তোমার প্রজেকশন অফ বি অন এ। আচ্ছা, যদি এই অ্যাঙ্গেলটা তোমার থিটা হয়, তাহলে প্রজেকশন অফ বি অন এ সেটা কি হবে? দেখো বেসিক্যালি এই লেন্থটা কত? এই লেন্থটা বেসিক্যালি বি কস থিটা হবে, তাই তো? মানে প্রজেকশন অফ বি অন এ যদি নাও, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই যে লেন্থটা, এই লেন্থটা কত? এই লেন্থটা তো তোমার মানে লেন্থটা আমি কাজ বলছি, এটা তো বি কস থিটা। মানে বিটা যেখানে হচ্ছে বি ভেক্টরে তোমার ম্যাগনিটিউড, তাহলে এটা হচ্ছে বি কস থিটা। আচ্ছা, এবারে দেখো এই বি কস থিটা তুমি লিখতে পারো কেমন করে, যে যেহেতু তোমার বেসিক্যালি এ ডট বি এইটা হচ্ছে তোমার এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড ইন্টু কস থিটা, তাহলে তুমি কস থিটাটাকে কি করে লিখতে পারছো না, এ ডট বি বাই হচ্ছে তোমার এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড, তাই তো? যা আমি বি এর প্রজেকশন নিচ্ছি অন এ, তাহলে বি এর প্রজেকশন অন এ তোমার তো ক্লাস 11 এর নলেজই তোমায় বলে দিচ্ছে, বি এর প্রজেকশন অন এ নিলে সেই ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে তোমার বি কস থিটা। এবার আমি সেটাকে ভেক্টর হিসেবে পরে দেখাবো আর কি, মানে এটা হচ্ছে প্রজেকশন অফ বি অন এ, তার ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার বি কস থিটা। একটা ম্যাগনিটিউড বলে আমি লিখে দিই, তারপর আমি পরে ভেক্টরটাকে লিখলে আবার ইউনিট ভেক্টর গুণ করতে হবে। ম্যাগনিটিউড অফ প্রজেকশন অফ বি অন এ সেটা হচ্ছে বি কস থিটা। আর এবারে কস থিটাটাকে একটু অন্যরকম ভাবে আমি লিখতে চাইছি, তার জন্য কি করছে না, এ ডট বি সেটা বেসিক্যালি এর ম্যাগনিটিউড টু বি এর ম্যাগনিটিউড টু কস থিটা, তাহলে সেটা কস থিটা পেয়ে যাচ্ছ এ ডট বি বাই এর ম্যাগনিটিউড টু বি এর ম্যাগনিটিউড। তাহলে এখানে যদি বসিয়ে দাও, তাহলে বি এর ম্যাগনিটিউড যেমন আছে আছে, কস থিটার জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ এ ডট বি ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড। তা দেখো বি এর ম্যাগনিটিউড কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে তোমার এর ম্যাগনিটিউড। তা দেখো তার বি এর প্রজেকশন
অন এ, বি এর প্রজেকশন অন এ সেটা বেসিক্যালি এ ডট বি নেওয়া, এইটা তাকে তোমার জাস্ট যেটা করতে হচ্ছে এখানে ওই এ ভেক্টর লেন দিয়ে তোমাকে জাস্ট বেসিক্যালি ভাগ করে দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা দেখো ইজ মানে এটাকে ঠিক অন্য আরেক রকম ভাবে তুমি বলতে পারো যে এ ভেক্টরকে যদি এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দাও তাহলে কি হয়, সেটা বেসিক্যালি তোমার এ বরাবর ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করে। মানে এই যেটা এইটা যেটা মানে যেটা এ ক্যাপ, যেটা এ ক্যাপটা হচ্ছে তোমার বেসিক্যালি এ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে তোমার এর ম্যাগনিটিউডটা, সেটা বেসিক্যালি তোমার ইউনিট ভেক্টর অ্যালং এ। তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এ সেটা হচ্ছে এইটা। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, মানে আমি যদি বা ইন আদার হয়তো এটাকে যদি লিখতে তোমার অসুবিধা হয়, আমি যদি বলি যে এই অ্যাক্সিস বড় ইউনিট ভেক্টর তুমি আই বলছো, হ্যাঁ, তাহলে জাস্ট তুমি কি লিখতে যে বি এর প্রজেকশন অন এ ভেক্টর যদি তুমি দাও আর কি, হ্যাঁ, তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার জাস্ট কিছুই না, জাস্ট এইখানে তুমি দেখো এই বি এর সঙ্গে এ বরাবর যে ইউনিট ভেক্টর তার তুমি বেসিক্যালি ডট প্রোডাক্ট নিচ্ছ। মানে এটাকে তুমি সেইভাবে যদি বলো বা এটাকে আগেও করতে পারো, মানে এটাকে আগে লিখলে হয়তো তোমার সুবিধে। দাঁড়া আমি নোটেশনটা এইভাবে করি, যদি এইটাকে তুমি এইরকম ভাবে লেখো, ধরো এইটাকে যদি এ বরাবর ইউনিট ভেক্টরটাকে তুমি এ ক্যাপ বলো ডট বি, তাহলে দেখো তাহলে ম্যাগনিটিউড অফ প্রজেকশন অফ বি অন এ সেটাকে কেমন করে লেখা যায়, জাস্ট জিওমেট্রিক্যালি দেখো জাস্ট বি কস থিটা, তাই তো এই অ্যাঙ্গেলটা যেখানে থিটা, তাহলে আমি বি কস থিটা লিখলাম। বি কস থিটা মানে এখানে বেসিক্যালি বি বি কস থিটা মানে যে এখানে বিটা ম্যাগনিটিউড আর কি, বি এর ম্যাগনিটিউড ইনটু কস থিটা। আচ্ছা এবার কস থিটাকে আমার যেহেতু ডট প্রোডাক্টের যে নর্মাল রুল এ ডট বি মানে হচ্ছে এর ম্যাগনিটিউড ইনটু বি এর ম্যাগনিটিউড ইনটু কস থিটা, তাহলে সেখান থেকে কস থিটাটা তুমি লিখে ফেলতে পারছো এ ভেক্টর ইনটু বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এ এবং বি তাদের ম্যাগনিটিউড গুলো সেগুলো এখানে বসিয়ে দিলাম। এখানে বি আর বি কেটে চলে গেল, তাহলে কি হলো দেখো এ ভেক্টর ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড, তার সঙ্গে ডট প্রোডাক্ট হচ্ছে তোমার বি ভেক্টরে, আর এ ভেক্টরকে এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা মানে হচ্ছে যেটা হয়ে যাচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এ, তার মানে ইউনিট ভেক্টর অ্যালং এ সেটা আমি এ ক্যাপ দিয়ে লিখেছি ইনটু বি ভেক্টর। তাহলে দেখো তার প্রজেকশন যখন নিচ্ছ বি অন এ সেটা জাস্ট সিম্পলি মানে হচ্ছে এইটা। আর এবার কিন্তু ভেক্টরের ফর্মে করো, মানে জাস্ট একদম প্রজেকশন ভেক্টর যদি তুমি নাও, প্রজেকশন ভেক্টর অফ বি অন এ যদি বলো তুমি, সেটা কত হবে, যেটা তোমায় করতে হবে যা লিখেছি তার সঙ্গে কি ইউনিট ভেক্টর অ্যালং এ অ্যাক্সিস দিয়ে তোমাকে গুণ করে দিতে হবে। মানে তুমি দেখো এই যে ডট প্রোডাক্টটা নিচ্ছে সেটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করছে। তোমার একদম প্রথম থেকে যদি তুমি ব্যাপারটাকে ভাবো যে বি ভেক্টরের ম্যাগনিটিউড অন এ ভেক্টর সেটা হচ্ছে বি কস থিটা, তার সঙ্গে তোমাকে গুণ করতে হবে কি ইউনিট ভেক্টর অ্যালং এ অ্যাক্সিস, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং অ্যাক্সিসটা কি এ ভেক্টর ডিভাইডেড বাই তোমার বেসিক্যালি হচ্ছে এর ম্যাগনিটিউড, তাহলে এইটা হবে পুরো ভেক্টরটা। তা বুঝতে পারলে আমি আগে যেটা করেছিলাম ম্যাগনিটিউড অফ প্রজেকশন অফ বি অন এ, এখন আমি একদম প্রজেকশন ভেক্টরটাই বলছি। প্রজেকশন ভেক্টর মানে হচ্ছে বিটা এ থেকে যখন প্রজেকশন নিলে সেই ভেক্টরটা তুমি কেমন করে লিখবে, যে ম্যাগনিটিউডকে তোমাকে গুণ করতে হবে ইউনিট ভেক্টর দিয়ে, তাহলে এইটা। এবার এইটাকে তুমি যদি জাস্ট একটুখানি গুছিয়ে টুছিয়ে লেখো আর কি, মানে এমনি নতুন করে লেখার কিছু নেই, তুমি ধরো এইরকম করে ব্যাপারটাকে ভাবো যে তোমার জাস্ট মানে বি কস থিটা সেইটাকে জাস্ট বেসিক্যালি এর ইউনিট ভেক্টর ইন্টু বি এইরকম ভাবে লিখেছিলে, তার সঙ্গে তোমার আরো এক্সট্রা কি থেকে যাচ্ছে না তোমার এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই আবার একটা তোমার এ ভেক্টর থেকে যাচ্ছে, এইটা এর ম্যাগনিটিউড ইনটু এইটা থেকে যাচ্ছে। তার মানে এটা তুমি জাস্ট যেটা ভাবতে পারছো যে তোমার মানে কি বলবো, মানে একটা হচ্ছে এই এ ভেক্টর এর ইউনিট ভেক্টর ইনটু বি ভেক্টর, তার ডট প্রোডাক্ট দিলে বাইরে একটা আবার একটা এর ইউনিট ভেক্টর তোমার রয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট এইটা মানে এটা এ ডট বি, আর এইটা হচ্ছে জাস্ট এ বরাবর ইউনিট ভেক্টরটা তোমাকে লিখতে হচ্ছে, তো সেই রকম ভাবে তুমি লিখে ফেলতে পারো, মানে পরে একটা ইউনিট ভেক্টর তুমি জাস্ট গুণ করে দিলে। তাহলে দেখো তাহলে মানে এই জায়গাটা জাস্ট বুঝতে কোনো অসুবিধা হলো কিনা দেখো, আমি একদম একটা ভেক্টর অ্যালজেব্রা তোমাকে করাচ্ছি যে কোনো একটা ভেক্টরের প্রজেকশন আর একটা ভেক্টর এর যে সিম্পলি মানেটা কি, মানে তুমি জাস্ট এইখান থেকে এই যে এই আগের এই মানে পারপেন্ডিকুলার না সেটা আমি পরে আলোচনা করছি, তার আগে জাস্ট দুটো ভেক্টর আছে এ আর বি, একটা ভেক্টরের প্রজেকশন আর একটা ভেক্টরের উপরে যদি তুমি নিতে চাও তাহলে কেমন করে তুমি লিখবে, তাহলে ম্যাগনিটিউডের রেসপেক্টে লিখলে জাস্ট কিছুই না বি ভেক্টর তার সঙ্গে তুমি বেসিক্যালি আচ্ছা ডট প্রোডাক্ট যেহেতু তোমার স্কেলার প্রোডাক্ট
যদি কমিউট করে, আগে পরেটা ইম্পর্টেন্ট না, সেখানে যে এর ইউনিট ভেক্টর ডট বি অথবা বি ভেক্টর ডট এর ইউনিট ভেক্টর, দুটো কিন্তু বেসিক্যালি একই, মানে এইটা আর এইটা দুটো কিন্তু একই জিনিস, সেটা একটু মাথায় রাখবে। ক্রস প্রোডাক্ট করে তুমি লিখতে পারছো না, কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে তোমার সুবিধে মতো তুমি আগে পরে করে লিখতে পারো আর কি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে যে বি ভেক্টরের প্রজেকশন অ্যালং এ অ্যাক্সিস নেওয়া মানে হচ্ছে যার কিছু না, বি ভেক্টরের সঙ্গে এই এ বরাবর যে ইউনিট ভেক্টর তাদের একটা ডট প্রোডাক্ট নিয়ে নাও, আর কিছু। এটা পরিষ্কার? আমি যেটা বলতে চাইলাম, মানে যেটা বললাম এটা পরিষ্কার তো? একটা ভেক্টরের প্রজেকশন আর একটা ভেক্টর নেওয়া, যা সিম্পলি মানেটা কি? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি তুমি বুঝে যাও, তাহলে দেখো যদি এমন হতো যে ইফ এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার, এ আর বি তারা কিন্তু পারপেন্ডিকুলার হয়, তখন কি দাঁড়াচ্ছে? তখন দেখো যে প্রজেকশন অফ বি অন এ, যেটাকে তুমি লিখছো কেমন করে, প্রজেকশন অফ বি অন এ, সেটা হচ্ছে তোমার এই এ বরাবর ইউনিট ভেক্টর ডট বি ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট, তার সঙ্গে তোমার গুণ হয়ে যাবে এ বরাবর ইউনিট ভেক্টর। আর এবারে এ আর বি মানে ইউনিট ভেক্টর আর ভেক্টর তাদের ডিরেকশন একই, তারা কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যায়, তার মানে কি হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে সিম্পলি জিরো হয়ে গেল। তাহলে দেখো যদি এ আর বি দুটো পারপেন্ডিকুলার ভেক্টর হয়, তাহলে প্রজেকশন অফ বি অন এ সেটা বেসিক্যালি তোমার জিরো হয়ে যায়। তার মানে দেখো এই যে অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার, এইটাকে তুমি এখন কেমন করে দেখাতে পারছো, এখন তুমি জাস্ট সিম্পলি বলতে পারছো, যেটা আমি আগে বলেছিলাম, ওভারল্যাপের গল্প বলেছিলাম, এখন ভেক্টর রিপ্রেজেন্টেশনে হচ্ছে জাস্ট যদি একটা ভেক্টরের প্রজেকশন অন আদার ভেক্টর সেটা যদি জিরো হয়, তখন সেই ভেক্টরগুলোকে বলা হয় পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইফ প্রজেকশন অফ ওয়ান ভেক্টর অন আদার is 0, then we say that the vectors are perpendicular or orthogonal. তাহলে তুমি যখন শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে ছিলে, তখন কিন্তু এই এই যে ইন্টিগ্রেশনটা জাস্ট সিম্পলি মানে হচ্ছে ওভারল্যাপ। হ্যাঁ, এই ওভারল্যাপ ইন্টিগ্রালটা জিরো হওয়া মানে হচ্ছে তোমার বেসিক্যালি সেটা অর্থোগোনাল হওয়া, এবং সেই ওভারল্যাপটাকে আমি জাস্ট একটা থ্রি ডাইমেনশনাল একটা ছবি দিয়ে গাছ বুঝিয়েছি, ওভারল্যাপ থাকা না থাকা সিম্পলি জাস্ট মানেটা কি। আর ভেক্টরের টার্মসে যখন তুমি দেখবে, তখন দেখবে জিনিসটা মাছ ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পারপেন্ডিকুলার মানেই হচ্ছে বেসিক্যালি তোমার অর্থোগোনাল। আর পারপেন্ডিকুলার তুমি বুঝবে কি করে, না জাস্ট একটার প্রজেকশন অন্য ভেক্টরে তুমি যদি নাও, সেটা বেসিক্যালি জিরো বেরোবে। বা এটা ফিজিক্যালি আরো এইরকম করে তুমি ভাবতে পারো, যদি তুমি ধরো যে কোনো একটা ভেক্টর বরাবর তুমি যদি একটা জাস্ট মানে উপর থেকে একটা টর্চ ফেলো, তাহলে তার ছায়াটা এই এটাকে মোটেই কভার করবে না। মানে ওভারল্যাপ এইখানে সেন্সটাকে সিম্পলি মানেটা হচ্ছে এই যে তুমি এই যে বি ভেক্টর, সেইখানে তুমি এক কাজ করো, একদম পারপেন্ডিকুলার বি অ্যালং দ্য বি ভেক্টর তুমি একটা জাস্ট টর্চ মারো, তুমি দেখো যে এই যে ভেক্টরটা বি এর যে ছায়াটা, সেটা এর কতটা অংশ তোমার অকুপাই করছে। যদি এর কোনো অংশই অকুপাই না করে, তাহলে তারা পারপেন্ডিকুলার। আর যদি অকুপাই করে, ঠিক যতটা অকুপাই করছে সেটাই তোমার বেসিক্যালি ওভারল্যাপ রিপ্রেজেন্ট করছে, বা সেটাই তোমার প্রজেকশন রিপ্রেজেন্ট করছে। মানে সেই রেসপেক্টে ওভারল্যাপ এবং প্রজেকশন তুমি এইরকম ভাবে অ্যাসোসিয়েট করতে পারো। তার মানে এটা কথা হচ্ছে যে যখন তুমি ওয়েভ ফাংশনগুলোকে ফাংশন না ভেবে তুমি ভেক্টর হিসেবে ভাববে, তখন কিন্তু অর্থোগোনালিটি যা সিম্পলি মানে হয়ে যাচ্ছে যে তোমার একটা ভেক্টরের প্রজেকশন অন্য ভেক্টরে আছে কি নেই। যদি থাকে তাহলে তারা অর্থোগোনাল নয়, আর যদি না থাকে তাহলে তারা অর্থোগোনাল, বা তাকে তুমি বলছো পারপেন্ডিকুলার। আর আমি আগের দিন অলরেডি বলেছিলাম যে নর্মালাইজড ভেক্টর জাস্ট সিম্পলি মানে হচ্ছে, নর্মালাইজড ভেক্টর ইমপ্লাই করছে এ ভেক্টর হ্যাভিং লেন্থ ইউনিটি। হ্যাঁ হ্যাঁ, যার একটা ভেক্টর যার লেন্থ হচ্ছে ইউনিটি। যেমন ধরো আমি জাস্ট একটা এ ভেক্টর, এইটা তোমার ইউনিট ভেক্টর হয়ে গেল, ইউনিট ভেক্টর, অর এটাকে আমি বলছি নর্মালাইজ ভেক্টর, এইটা সেটা কি করে তুমি পেতে পারো, না এ ভেক্টরকে তুমি জাস্ট
এ ভেক্টরের লেন্থ দিয়ে তুমি জাস্ট ভাগ করে দাও। আর তার মানে কি এ ভেক্টর, আচ্ছা এ ভেক্টর লেন্থ আবার মনে আছে তোমার, মানে আবার দেখো এই যে এ ভেক্টর লেন্থ কেমন করে বের করে, আগের দিন দেখিয়েছিলাম যে এ ডট এ, এইটা মানে হচ্ছে তোমার বেসিক্যালি এর ম্যাগনিটিউড এর ম্যাগনিটিউড কস তাদের মধ্যে অ্যাঙ্গেলটা তোমার, আচ্ছা মানে এর ম্যাগনিটিউড ইন্টু এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি, কস 0 মানে হচ্ছে তোমার 1 হয়, কস 0 মানে 1, তার মানে সেটা জাস্ট সিম্পলি এর ম্যাগনিটিউড তার স্কোয়ার হয়ে গেল। তাহলে জাস্ট বেসিক্যালি এর ম্যাগনিটিউডটা তোমাকে পেতে হবে কি করে না, রুট ওভার অফ এ ডট এ করে। তার মানে তুমি জাস্ট এইটা রুট ওভার অফ এ ডট এ যদি করে দাও তাহলে নর্মালাইজ হবে। তাহলে একটা নর্মালাইজ একটা ভেক্টর ধরো নর্মালাইজ ছিল না, এ ভেক্টর তার লেন্থ 1 ছিল না, তার লেন্থ 1 করে নেওয়ার রাস্তা কি, তোমাকে যেটা করতে হবে ওই ভেক্টরকে তোমাকে জাস্ট তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। আর ম্যাগনিটিউডটা পাবো কি করে, জাস্ট ওই ভেক্টরকে ওই ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করে তার স্কোয়ার রুট করে দাও, তাহলে তুমি নর্মালাইজেশনটা পেয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো এই নর্মালাইজ ভেক্টর মানে হচ্ছে তুমি যদি মানে ভেক্টরে চলে যাও ওয়েভ ফাংশন থেকে, তাহলে নর্মালাইজ ভেক্টর মানে লেন্থ ইউনিটি, আর অর্থোগোনাল মানে দুটো ফাংশন তারা অর্থোগোনাল, যা সিম্পলি মানে হচ্ছে তারা পারপেন্ডিকুলার, যাতে করে একটার প্রজেকশন আরেকটায় তোমার জাস্ট 0 হয়ে যায়। তাহলে ভেক্টর মানে একদম আমাদের যে ইউক্লিডিয়ান স্পেসের যে ভেক্টর, তার টার্মসে তুমি জাস্ট বুঝতে পারলে যা যে যে তোমার এর মানেটা কি, মানে কি বলবো, মানে নর্মালাইজেশন বা নর্মালাইজড ভেক্টর বা অর্থোগোনাল ভেক্টর জাস্ট সিম্পলি মানেটা কি, পরিষ্কার তো, কোনো অসুবিধা নাই তো, যা বলেছে এখন পর্যন্ত ক্লিয়ার, কারণ কোনো একদম পরিষ্কার তো ব্যাপারটা, নাকি কোনো অসুবিধা আছে? হ্যাঁ না স্যার স্যার ঠিক ক্লিয়ার। আছে। ঠিক আছে তো, একদম মানে স্পন্টেনিয়াসলি বলবে, মানে কোনো অসুবিধা থাকলেই বলবে আমায় যে স্যার এটা আমার অসুবিধে হচ্ছে, আমি আবার আবার ফিরে গিয়ে তোমায় বলবো আমি। আচ্ছা এবারে দেখো আরেকটু জিনিস একটুখানি বলে নিই, ধরো তুমি এই 2 ডাইমেনশনই আমি বলছি, এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস তুমি কনসিডার করছো, এক্স অ্যাক্সিস বরাবর ধরো তুমি আই ভেক্টরটাকে নিচ্ছ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি ধরো জে ভেক্টরটাকে নিচ্ছ, যেখানে হচ্ছে I and J are unit vectors along x and y directions respectively. I আর J unit vector along x and y direction respectively. তার মানে পরিষ্কার দেখো, তাহলে ইউনিট ভেক্টর বলে দিয়েছি মানে তারা অবশ্যই নর্মালাইজ, তার মানে এটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে I and J আর নর্মালাইজড, সেটা প্রথম তুমি 1 নম্বর দেখতে পাবে। আচ্ছা 2 নম্বর তারা পারপেন্ডিকুলার, I and J আর perpendicular, তার মানে which implies that I and J are orthogonal. I J তার লেন্থ গুলো ইউনিটি, সেগুলো তার নর্মালাইজ হচ্ছে, এবং I আর J পারপেন্ডিকুলার মানে একজনের প্রজেকশন আরেকটার উপরে নিলে তোমার অটোমেটিক্যালি 0 বেরোবে, সেটা তার অর্থোগোনাল। তখন যেটা আমি বলবো এই যে সেটটা I and J, এই যে সেটটা forms an অর্থোনর্মাল সেট, তাহলে এই যে দুটো ভেক্টরের সেট I আর J একটা অর্থোনর্মাল সেট তোমার তৈরি করছে। আর এবারে দেখো এই যে এইটাকে তুমি এইরকম করে ভাবতে পারছো, যদি তুমি এই I ভেক্টর ডট J ভেক্টর, I ভেক্টর ডট J ভেক্টর তুমি করো, আচ্ছা তার আগে অন্যভাবে বলি, তার আগে এক কাজ করো, তুমি যদি এইটাকে করতে, মানে এই যে দুটো ভেক্টর 2 ডাইমেনশনে এরা অর্থোনর্মাল সেট, তো তুমি এক কাজ করো I ভেক্টরের সঙ্গে I ভেক্টর তুমি ডট প্রোডাক্ট নাও, মানে ইউনিট ভেক্টর বলে আমি জাস্ট এরকম সিম্বলটাকে দিয়েছি, I ভেক্টর এবং I ভেক্টরের ডট প্রোডাক্ট নাও, সেটা কত হবে তোমার 1 দেবে। যে ভেক্টরের সঙ্গে যে ভেক্টর ডট প্রোডাক্ট নাও সেটা তোমার 1 দেবে, আর I ভেক্টরের সঙ্গে যে ভেক্টর ডট প্রোডাক্ট নাও সেটা তোমার 0 দেবে। তার মানে বেসিক্যালি ব্যাপারটা কি হলো দেখো, যে তোমার এই I ভেক্টর যদি একটা আরবিট্রারি ভেক্টর হয়, যে ভেক্টর যদি আরেকটা আরবিট্রারি ভেক্টর হয়, সেটা তোমার বেসিক্যালি হচ্ছে ডেল্টা I J দিয়ে দিচ্ছে, যেখানে ডেল্টা I J টা 1 হয়ে যাচ্ছে যখন I ইকুয়াল টু J, আর এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে যখন I
নট ইকুয়াল টু জি, একদম যেমন ক্রনেকার ডেল্টা এসেছিল এখানেও ঠিক দেখো একই রকমের ক্রনেকার ডেল্টা চলে এলো। মানে একদম তুমি জাস্ট ওয়েভ ফাংশনটা মাথা থেকে যদি বের করে দাও, জাস্ট ক্লাস 11-এর যে ভেক্টরের নলেজ আছে সেইটাতেই তুমি থাকো, তাহলে তুমি দেখো জাস্ট অর্থ নর্মাল সেট যদি থাকে তাহলে আই ডট জে সে বেসিক্যালি তোমার একটা ক্রনেকার ডেল্টা দেবে, যেখানে আই আর জে সমান হয়ে গেলে তারা নর্মালাইজড হয়ে যাওয়ার জন্য সেগুলো 1 দিয়ে দিচ্ছে, আর আই যে পারপেন্ডিকুলার হলে মানে যদি ডিফারেন্ট হয় তাহলে পারপেন্ডিকুলার বলে তোমার 0 দিয়ে দিচ্ছে। তবে দেখো যে টাইপের নোটেশন তুমি জাস্ট অর্থ নর্মাল সেটা ফাংশনসের ক্ষেত্রে ইউজ করেছিল সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে, এখানে কিন্তু ভেক্টর ধরে নিয়েও কিন্তু একই রকমের নোটেশন তুমি ইউজ করতে পারছো। তাহলে দেখো জাস্ট ভেক্টর দিয়ে তোমার নর্মালাইজেশনটাকে বোঝা, মানে বেসিক্যালি একটা ভেক্টর আছে তার লেন্থটাকে তোমার 1 করে ফেলতে হবে। লেন্থটাকে 1 করে ফেলা মানে হচ্ছে যে ওই ভেক্টরটাকে তার জাস্ট ইউনিট ভেক্টর দিয়ে সরি তার তার ম্যাগনিটিউড দিয়ে তার ভাগ করে দিতে হচ্ছে। ম্যাগনিটিউডটা জাস্ট বেসিক্যালি হচ্ছে সেই ভেক্টরকে ওই ভেক্টর দিয়েই তুমি ডট প্রোডাক্ট করো, করলে তুমি ম্যাগনিটিউডের স্কোয়ারটা পাবে, তার স্কোয়ার রুট করে দাও। তাহলে সেই মতো করে তুমি জাস্ট একটা ভেক্টর যে নর্মালাইজ নয় তাকে তুমি নর্মালাইজ করে ফেললে, সেটা আমি তোমাকে শেখালাম। আচ্ছা, অর্থোগোনাল আমি করিনি, মানে অর্থোগোনালিটির মানেটা আমি জাস্ট আমি বলেছি। তাহলে অর্থোগোনালিটির জাস্ট সিম্পলি মানেটা কি, মানে অর্থোগোনাল ভেক্টরের জাস্ট মানে কি, তারা বেসিক্যালি পারপেন্ডিকুলার ভেক্টর। আর পারপেন্ডিকুলার মানেটা কি না, একটার প্রজেকশন আর একটা ভেক্টরের উপরে নিলে তোমার জাস্ট বেসিক্যালি সেটা 0 দেবে। তাহলে একটার প্রজেকশন আর একটা প্রজেকশনের উপর নেওয়া মানে কি হচ্ছে, যদি বি এর প্রজেকশন এ এর উপরে নিই তাহলে জাস্ট বেসিক্যালি এটা এ ডট বি। তাহলে বি এর প্রজেকশন মানে এর উপর নেওয়া মানে হচ্ছে এ ডট বি, সেটা তোমার একটা ম্যাগনিটিউড দিচ্ছে। আর যদি তুমি জাস্ট ওই প্রজেকশন যেটা নিলে সেটাকে ভেক্টরের ফর্মে লিখতে চাও তাহলে জাস্ট তার সঙ্গে তোমাকে গুণ করে দিতে হবে এ বরাবর তোমার ইউনিট ভেক্টরটা। হ্যাঁ, তাহলে জাস্ট বি এর প্রজেকশন অন এ অ্যাক্সিস নেওয়া মানে হচ্ছে এ অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর আছে তার সঙ্গে বি এর যা ডট প্রোডাক্ট নিয়ে নাও, তারপরে আবার একটা ইউনিট ভেক্টর অ্যালং এ যদি গুণ করে দাও তাহলে তোমার বেসিক্যালি বি ভেক্টরের প্রজেকশন অন এ অ্যাক্সিস তার সেটাকে ভেক্টরের ফর্মে বোঝানো হয়ে গেল। আর অর্থ নর্মাল এই কথাটার মানেটা হচ্ছে যে ভেক্টরগুলোর লেন্থ তোমার 1 হবে, হ্যাঁ, তার নর্মালাইজ হলো অর্থাৎ ইউনিট ভেক্টর হলো এবং তারা পারপেন্ডিকুলার হবে, তখন তারা একসাথে একটা অর্থ নর্মাল সেট তৈরি করছে। যেমন 2 ডাইমেনশনে যদি আই আর যে দুটো ভেক্টর নেই, আই আর যে যেখানে ইউনিট ভেক্টর অ্যালং এক্স এবং ওয়াই ডিরেকশন, তারা একটা অর্থ নর্মাল সেট তৈরি করছে, কারণ তারা দুজন ইউনিট ভেক্টর, তাদের লেন্থ 1 এবং তারা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার বলে একটার প্রজেকশন আর একটার উপরে নিলে হচ্ছে তোমার 0 হবে, অর্থাৎ তার পারপেন্ডিকুলার বা অর্থগোনাল। ঠিক আছে, আর এটাই তোমার যদি 3 ডাইমেনশনে হতো, এটাকে যদি তুমি 3 ডাইমেনশনে ভাবতে, এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন। এক্স ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর যদি তুমি আই বলো, ওয়াই বরাবর ইউনিট ভেক্টর যদি তুমি জে বলো, আর কে বরাবর ইউনিট ভেক্টর তুমি কে বলো, এই যে সেটটা আই জে কে, এটা ফর্মস অ্যান্ড অর্থোনর্মাল সেট। তুমি এখানে পরিষ্কার যেটা দেখতে পাবে যে আই ডট আই, এটা যদি করো দেখো একদম যে অর্থ নর্মাল সেট বলে তারা অটোমেটিক্যালি 1 দেবে, জে ডট জে তোমার 1 দেবে, কে ডট কে সেটা তোমার 1 দেবে, এটা। আর যে আই ডট জে তুমি করো, এটা আই ডট জে সেটা 0 দেবে, আই, আচ্ছা এইটা মানেই তোমার বেসিক্যালি জে ডট আই, কারণ না স্কেলার প্রোডাক্ট তারা বেসিক্যালি কমিউট করে। আচ্ছা, আই ডট কে ধরো সেটা 0 হবে, সেটা মানেই হচ্ছে তোমার কে ডট আই। ক্রস প্রোডাক্ট হলে কিন্তু লিখতে পারতে না, ক্রস প্রোডাক্ট ইটসেলফ একটা ভেক্টর হবে, তার একটা ডিরেকশন থাকবে, তখন আই ডট জে আর জে ডট এর মানে কিন্তু আলাদা, এটা। আর ফাইনালি হচ্ছে তোমার আই কে জে কে, জে ডট কে যদি তুমি নাও সেটা 0 হবে, যেটা বেসিক্যালি তোমার কে ডট জে এই দুটোর সঙ্গে সমান হবে। দেখো তাহলে ভেক্টর দিয়ে, মানে আমি এখনো ব্রাকেট নোটেশনে যাইনি কিন্তু, এটা নর্মাল একদম একদম ইউক্লিডিয়ান স্পেস একটা ভেক্টর, তার বেসিসে মানে নর্মালাইজ ভেক্টর, অর্থোগোনাল ভেক্টর, অর্থ নর্মাল ভেক্টর, তার মানেটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা ভালো। এবারে তুমি একটা খেয়াল করো, ধরো লেটস সে
তোমার এই দুটো ভেক্টর তুমি কনসিডার করো, ধরো আমি লেটসে 2 ডাইমেনশনই ভাবছি, 2 ডাইমেনশনে ভাবছি এই একটা ডিরেকশন, এই একটা ডিরেকশন, হ্যাঁ এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ধরো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ। আর এই বরাবর একটা ইউনিট ভেক্টর আছে, যে ইউনিট ভেক্টর হচ্ছে তোমার আই, এই বরাবর ইউনিট ভেক্টর আছে, সেটা ধরে নাও তোমার জে। আচ্ছা, এবারে তুমি দুটো ভেক্টর নিচ্ছ, মানে আমি এই দুটো ভেক্টর অ্যাকচুয়ালি আমার মানে এই দুটো ভেক্টর আমার কাজের না, মানে এই দুটো ভেক্টর রেফারেন্স ফ্রেমটাকে বোঝার জন্য। আর আমি দুটো ভেক্টর বলছি, ধরে নাও এইটা একটা ভেক্টর, আর ধরে নাও এইটা একটা ভেক্টর, ধরে নাও এইটা তোমার এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এ অ্যান্ড বি মানে ছবি থেকেই যেটা পরিষ্কার, এইটা আর নট পারপেন্ডিকুলার, এরা কিন্তু তোমার পারপেন্ডিকুলার নয়। পারপেন্ডিকুলার নয় মানে হচ্ছে তোমার অর্থোগোনাল নয়, মানে পারপেন্ডিকুলার নয় তার মানে হচ্ছে তারা অর্থোগোনাল নয়, তাই না? তাহলে এ আর বি দুটো ভেক্টর তারা অর্থোগোনাল, মানে এক্স এবং ওয়াই তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এমন ভাবে ছবিটা এঁকেছে, তাহলে এ আর বি তাদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, এটা তুমি পরিষ্কার বুঝতে পারছো। আর এবার আমি একটা কাজ করছি, যে এই যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের আমি জাস্ট এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর ধরো প্রজেকশনগুলোকে নিচ্ছি। ধরো আমি এখানে সব বিভিন্ন রকম কালি ইউজ করে তোমাকে হয়তো দেখাতে হবে। ধরো আমি এইটার প্রজেকশন নিচ্ছি এইখানে একটা, আর এইটার প্রজেকশন নিচ্ছি তোমার এইখানে, ঠিক আছে? তাহলে এই যে প্রজেকশনটা নিলাম, প্রজেকশন নেওয়ার পরে এই যে লেন্থটা তৈরি হলো, এইটা কি হবে বলো তো? দেখো, এর প্রজেকশন এই ভেক্টর বরাবর নেওয়া মানে হচ্ছে তোমার বেসিক্যালি এই বরাবর ইউনিট ভেক্টর, তার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করে নেওয়া। তাহলে এর প্রজেকশন অন এক্স অ্যাক্সিস সেটা কি হবে? এইটা হবে তো, যেটা আমি এখানে দেখিয়েছিলাম, বি এর প্রজেকশন অন এ অ্যাক্সিস কেমন করে নিতে হয়। দেখো, যদি তুমি এই যে জাস্ট সিম্পলি এই যে বি এর প্রজেকশন অন এ অ্যাক্সিস নিলে কি করতে হয়, বি ডট মানে এই যে এ বরাবর ইউনিট ভেক্টর ইন্টু বি ভেক্টর, আমি সেটাই জাস্ট করেছি এখানে। তাহলে এ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ইন্টু এ ভেক্টর। এবারে এটা হচ্ছে তোমার ম্যাগনিটিউডটা হলো, তার সঙ্গে তোমাকে আবার কি করতে হবে, ইউনিট ভেক্টর গুণ করে দিতে হবে, তা তুমি এটা পেলে, ঠিক আছে? আচ্ছা, আবার এই যে এই বরাবর যে প্রজেকশনটা তুমি নিলে, মানে ওয়াই ডিরেকশন বরাবর প্রজেকশনটা, তার ম্যাগনিটিউডটা কতটা হবে না, তোমার জে ডট এ ডট হচ্ছে মানে ডট, এখানে ডট দেওয়া না দেওয়া সমান, ডট হচ্ছে তোমার জে। তাকে এইটা প্রথমে বুঝতে পারলে কিনা দেখো তো, যে এ ভেক্টরটা তার এক্স ডিরেকশন বরাবর এবং ওয়াই ডিরেকশন বরাবর আমি প্রজেকশন নিলাম, তাহলে প্রজেকশন যে ভেক্টরগুলো সেগুলো কি হচ্ছে না, আই ডট এ সেটা হচ্ছে এর প্রজেকশন অন এক্স অ্যাক্সিস, তাকে তুমি গুণ করলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর দিয়ে। আবার এ ভেক্টরের প্রজেকশন অ্যালং ওয়াই অ্যাক্সিস যখন তুমি নিচ্ছ, তখন জে ডট এ হচ্ছে, তাকে তুমি গুণ করছো অ্যালং ওয়াই অ্যাক্সিস তোমার জাস্ট ওই ইউনিট ভেক্টর দিয়ে, ঠিক আছে? এটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আবার যদি বি এর প্রজেকশন নাও, বি এর প্রজেকশন নাও, তাহলে এইটা হচ্ছে একটা প্রজেকশন, এই প্রজেকশনটা এলো। তাহলে এবার এইখানে দেখো, এই যে লেন্থটা, এই লেন্থটা কতটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট কিছু না, আই ডট বি ডট আই, এটা। আর এইটা কি হবে, এইটা হবে তোমার হচ্ছে জে ডট বি ডট হচ্ছে তোমার জে, ঠিক আছে? তাহলে আমি যেটা করলাম, যে এ এবং বি ভেক্টরকে আমি রিজলভ করলাম অ্যালং দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন। তাহলে এবারে তুমি খেয়াল করে দেখো, যে তুমি বেসিক্যালি দুটো ভেক্টর তৈরি করতে পারলে, যে তুমি জাস্ট দুটো ভেক্টর তৈরি করতে পারলে কেমন না, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর তোমার একটা ভেক্টর আছে হচ্ছে এইটা, প্লাস এইটা,
মানে এটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর এই এ এবং বি ভেক্টরের কম্পোনেন্টগুলোর যোগফল। আচ্ছা, যেটাকে তুমি চাইলে লিখতে পারো আই ডট এ প্লাস আই ডট বি কমন নিয়ে আই ভেক্টর করে দিলাম এইটা, বা এইটাকে তুমি অ্যাজ এ হোল ধরো এইভাবে বলতে পারো, মানে এইটাকে অনেক সময় না এইরকম ভাবে লিখতে পারো। ধরো আমি জাস্ট বলছি এক্স আই এরকম ভাবে লিখলে, আর এটাকে তুমি লিখলে বিএক্স আই, আর এইটাকে তুমি বলো ধরো এ ওয়াই জে, এটাকে বলো বি ওয়াই, এটাকে তুমি জাস্ট বলো বি ওয়াই জে। তাহলে এটাকে তুমি চাইলে এটাকে লিখতে পারো এক্স প্লাস বিএক্স ইন্টু আই টাইপের একটা কিছু, হ্যাঁ, এক্স প্লাস বিএক্স প্লাস আই এরকম একটা টাইপের দেখতে আর কি তুমি করতে পারো, বা এই দুটোকে যোগ করলে এক্স প্লাস বিএক্স যোগ করলে ধরে নাও এটা সি এক্স ইন্টু আই এরকম। মানে অ্যালং দা এক্স ডিরেকশন বরাবর তোমার যে প্রজেকশনটা সেটা হয়ে গেল এইটা। আবার তুমি যখন এইটাকে করছো ওই মানে ওয়াই ডিরেকশন বরাবর যে প্রজেকশনটা আর কি, মানে মানে এক্স ডিরেকশন বরাবর প্রজেকশন, মানে সাম অফ প্রজেকশন অ্যালং এক্স ডিরেকশন, এটাকে এইরকম ভাবে লিখছো। আবার সাম অফ প্রজেকশন অ্যালং ওয়াই ডিরেকশন কি হলো, সেটা হচ্ছে তোমার জে ডট বি ডট জে প্লাস জে ডট, আর প্রথমটা এ হতো, জে ডট এ ইন্টু জে প্লাস জে ডট বি ইন্টু বি ইন্টু জে, এইটা মানে যে এই পার্টটা যোগফল নিলে এইটা। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারো এইরকম ভাবে জে ডট এ প্লাস জে ডট বি এইটা ইন্টু জে। আচ্ছা, এইটাকে আমি যেমন করে লিখেছি এ ওয়াই প্লাস বি ওয়াই ইন্টু জে হয়ে গেল, সেটাকে তুমি ধরে নাও ফর দ্য টাইম বিং। আচ্ছা, সি ওয়াই ইন্টু জে ধরে এটা। তাহলে দেখো তোমার দুটো ভেক্টর ছিল এ আর বি, তারা পারপেন্ডিকুলার নয়। এবারে তার বদলে তুমি কি করলে না, এ এবং বি দুজনেরই প্রজেকশনের অ্যালং এ অ্যাক্সিস, সেইখান থেকে তুমি একটা ভেক্টর তৈরি করে ফেললে, ধরে না ফর দ্য টাইম বিং সেই ভেক্টরটা এ প্রাইম। আর এ এবং বি এর ওয়াই ডিরেকশন বরাবর প্রজেকশন নিয়ে তুমি দুটো ভেক্টর তৈরি করে ফেলতে পারলে। বি প্রাইম এবং এ প্রাইম বি প্রাইম তৈরি করতে গেলে তোমার কিন্তু এ এবং বি এর ইনফরমেশনগুলোকে লাগছে। খেয়াল করে দেখো যে ক্লিয়ারলি এই যে নতুন দুটো ভেক্টর তৈরি হয়েছে, এই যে এ প্রাইম ভেক্টরটা আর তোমার বেসিক্যালি বি প্রাইম ভেক্টরটা আর পারপেন্ডিকুলার অর তোমার অর অর্থগোনাল। অর্থগোনাল তার মানে কি হলো দেখো, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড রাস্তা, যে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার না হয় তাহলে তুমি পারপেন্ডিকুলার বানিয়ে নেবে কি করে। সবচেয়ে সহজ রাস্তাটা হচ্ছে এই যে তুমি এক কাজ করো, যে তুমি মানে এটা এটা স্ট্যান্ডার্ড তোমার 11-12 তোমাকে এইটাই জাস্ট নর্মালি শেখানো হয়, যে দুটো ভেক্টর তাদের পারপেন্ডিকুলার ডিরেকশনে তোমাকে কম্পোনেন্টগুলো বা প্রজেকশনগুলোকে নিতে হয়। তাহলে এর প্রজেকশন আমি এক্স অ্যাক্সিস, এর প্রজেকশন ওয়াই অ্যাক্সিস নিয়েছি, বি এর প্রজেকশন এক্স অ্যাক্সিস, বি এর প্রজেকশন আমি ওয়াই অ্যাক্সিস লিখেছি। তার মানে এ এবং বি দুজনের প্রজেকশনগুলো অ্যালং এক্স অ্যাক্সিস আমি যোগ করে দিয়ে একটা ভেক্টর তৈরি করে দিলাম, আর এ আর বি এর প্রজেকশনগুলো অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি বের করে দিই, মানে নিয়ে আমি যোগ করে দিয়ে আমি বেসিক্যালি একটা ভেক্টর পেয়ে গেলে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, এবং এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেক্টরগুলো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেছে বা অর্থোগোনাল হয়ে গেছে। তাহলে দেখো এই যে টেকনিকটা, তাহলে এটা একটা অর্থোগোনালাইজেশন টেকনিক। এই যে কাজটা আমি করেছি এখানে,
এই কাজটা করা কি হয় যে দুটো ভেক্টর তার যদি পারপেন্ডিকুলার না থাকে তুমি তাকে পারপেন্ডিকুলার করে নিতে পারো। তাহলে এই যে একটা টেকনিক বলা হলো সেটা নিশ্চয়ই একটা অর্থোগোনালাইজেশন টেকনিক। এটা অবশ্যই একটা অর্থোগোনালাইজেশন টেকনিক, তাই না? মানে যেটা তোমার মানে তুমি করতে অভ্যস্ত আর কি, মানে আমি জাস্ট এমন কিছু বলছি না যে জিনিস তুমি 11-12 জানতে না। তাহলে এই যে কিভাবে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার না থাকে তাহলে তাদের এই করসপন্ডিং প্রজেকশনস এবং পারপেন্ডিকুলার ডিরেকশনস নিয়ে কেমন করে তাদের পারপেন্ডিকুলার বানিয়ে নিতে হয় তুমি বুঝতে পারলে তো? কি পরিষ্কার তো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে তোমার এ এবং বি এই দুটো ভেক্টর নিয়ে কাজ করলে যা হবে, এ প্রাইম এবং বি প্রাইম ভেক্টর নিয়ে কাজ করলে কিন্তু একই হবে, কিন্তু এ প্রাইম বি প্রাইম ভেক্টর নিয়ে কাজ করার কিছু সুবিধা পাচ্ছ। তারা পারপেন্ডিকুলার হয়ে যাওয়ার জন্য তোমার ওই পরবর্তীকালে যখন ডট প্রোডাক্ট নেবে বা আরো অনেক রকমের প্রোডাক্ট নেবে না, তখন কিছু সুবিধা পেয়ে যাবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে সুবিধা। তাহলে এটা হচ্ছে একটা অর্থোগোনালাইজেশন টেকনিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর নাম টাম কি ভগবান জানে, কিন্তু যাকে মানে এটা একটা মানে অর্থোগোনালাইজ করা হলে এটা তুমি কনভিন্স তো তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর এক রকম করে তুমি দেখো ব্যাপারটা, আর এক রকম করে তুমি ব্যাপারটাকে ভাবো। এই যে তুমি এই দুটো ভেক্টর কনসিডার করেছো, আমি আগের মতো করেই ছবিটাকে আঁকছি। এই একটা ভেক্টর ছিল, এটা তোমার এ ভেক্টর, আর একটা ভেক্টর নিয়েছিলে তোমার বেসিক্যালি বি ভেক্টর। একটা নিয়েছিল এ ভেক্টর, একটা বি ভেক্টর, তারা পারপেন্ডিকুলার। আচ্ছা আমি এক কাজ করি, এইরকম ভাবে ছবিটা দেখতে খারাপ লাগবে, তার তুলনায় ছবিটাকে একটুখানি পাল্টে দিই, মানে আগের মতো করেই জাস্ট আঁকছি না, তার বদলে ছবিটাকে আমি এইরকম ভাবে বলি। ধরো একটা ভেক্টর অ্যাজ ইফ অ্যালং এক্স অ্যাক্সিস যেমন হয় ঠিক সেরকম টাইপের দেখতে, ধরো না এটা হচ্ছে তোমার এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর তুমি ধরে নাও এরকম, ধরে নাও তোমার বি ভেক্টর হচ্ছে এইটা। আবার একই রকম ভাবে এ আর বি পারপেন্ডিকুলার নয়, তাহলে ক্লিয়ারলি এ এন্ড বি আর নট পারপেন্ডিকুলার, ঠিক আছে? এ আর বি পারপেন্ডিকুলার নয়। আজ এবার আমি একটা কাজ করছি না, আমি কি করছি না বি এর প্রজেকশন অন এ অ্যাক্সিস নিচ্ছি, তাহলে বি এর প্রজেকশন অন এ অ্যাক্সিস নিচ্ছি এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রজেকশন অফ বি অন এ। আচ্ছা, প্রজেকশন অফ বি অন এ কি হবে? দেখো কি বলা হয়েছিল না, এ বরাবর ইউনিট ভেক্টর তোমাকে নিতে হবে, তার সঙ্গে বি ভেক্টরে ডট প্রোডাক্ট নিতে হবে, আবার এ ভেক্টর বরাবর ইউনিট ভেক্টরে তোমাকে গুণ করে দিতে হবে। এটা গল্পটা, মানে প্রজেকশন অফ বি অন এ সেটাকে যদি ভেক্টরের ফর্মে তুমি এই যে মানে এই যেটা তৈরি হলো ধরো, মানে সেইটাকে যদি এইটা বলো, মানে এই যেটা তৈরি হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ, এই যে জিনিসটা, এই যে এই যে জিনিসটা, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি বি এর প্রজেকশন অন এ। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি হবে? জাস্ট এর ইউনিট ভেক্টর ইন্টু বি ভেক্টর ডট প্রোডাক্ট ইন্টু এর ইউনিট ভেক্টর। তুমি দেখো এটা 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 আমি অলরেডি তোমাকে শিখিয়ে দিয়েছি, কিন্তু মানে তুমি আগে জানতে না, এসব আমি শুনতে চাই না। তুমি দেখো জাস্ট সিম্পলি কি করছো, তুমি এই যে প্রজেকশন ভেক্টর বি অন এ, তার জন্য তুমি কি করছো দেখো, এই একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে এর ইউনিট ভেক্টর ডট বি ভেক্টর, তাকে তুমি আবার গুণ করবে কি দিয়ে? এর ইউনিট ভেক্টর দিয়ে। আমি সেই কাজটাকে করেছি, কি কোনো অসুবিধা আছে? প্রজেকশন অফ বি অন এ সেটা হচ্ছে এইটা, তাই তো? আচ্ছা, তুমি হয়তো চাইলে এটাকে এইরকম ভাবে লিখতে পারো, এর ইউনিট ভেক্টর মানে এ ভেক্টর ডিভাইডেড বাই তার লেন্থটা, তার সঙ্গে যেমন বি ভেক্টর গুণটা আছে আছে, তার সঙ্গে আবার ডট প্রোডাক্ট কার নিচ্ছে? এর ইউনিট ভেক্টর। এর ইউনিট ভেক্টর মানে কি? এ ভেক্টর বাই হচ্ছে তোমার এর ম্যাগনিটিউড আবার, এইটা। তার মানে এইটাকে তুমি চাইলে এইরকম ভাবে লিখতে পারো, এ ডট বি ডট এ বাই হচ্ছে তোমার এ ডট এ, এই যে স্কোয়ার রুট করে এ ডট এ হয়ে গেল। তাহলে দেখো প্রজেকশন অফ বি অন এ সেটাকে এইরকম ভাবে লেখা যায়। পরিষ্কার তো? কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এবারে তুমি একটা জিনিস দেখো,
এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি একটু খেয়াল করে দেখো তো। জাস্ট বেসিক্যালি যদি ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গুলার রুল তুমি জানো, তাহলে এই যে ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা সেটা হচ্ছে এইটা। তার মানে এই যে পারপেন্ডিকুলার ভেক্টরটা, সেই পারপেন্ডিকুলার ভেক্টরটা ম্যাগনিটিউডটা কি হবে? পারপেন্ডিকুলার ভেক্টরটা ম্যাগনিটিউড হবে হচ্ছে বি ভেক্টর, তার সঙ্গে বিয়োগ করতে হবে কোনটা? এইটা। মানে ভেক্টর অ্যাডিশনের যে ট্রায়াঙ্গুলার রুল, ত্রিভুজ সূত্র, সেটা তোমায় কি বলে? যে এই যে ভেক্টরটা লাল কালি দিয়ে যে ভেক্টরটা আমি দেখাচ্ছি তোমাকে, দেখতে পাচ্ছ কিনা দেখো, এই ভেক্টর প্লাস এই ভেক্টর, সেটা হতে হবে কি অন্য ভেক্টরটা বাট ইন অপোজিট ডিরেকশন। তাহলে এইটা প্লাস এটা যদি এটা হয়, তাহলে এই ভেক্টরটা কত? বি ভেক্টর মাইনাস এই প্রজেকশনটা, তাহলে সেই প্রজেকশনটা কতটা? প্রজেকশনটা তোমার হয়ে যাচ্ছে এইটা মাইনাস এ ডট বি এ ডট বি ডট এ বাই হচ্ছে তোমার এ ডট এ। এটা বুঝতে পারলে? এই যে হ্যাঁ স্যার। ভেক্টরটা, এই যে আমি সবুজ না হয় করে দিচ্ছি, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কোনটা হবে? মানে দেখো এই যে আমি এই রাইট চিহ্ন চাইন দিলাম, এই যে লাল ভেক্টরটা আর এই যে সবুজ ভেক্টরটা, এই দুটোর যোগফল তোমার বেসিক্যালি বি ভেক্টরের সমান। কারণ একটা ত্রিভুজের দুটো ভেক্টরকে তুমি মানে পরপর পরপর করে নাও, সেটা হচ্ছে থার্ড ভেক্টরের সঙ্গে সমান হবে বাট অপোজিট ডিরেকশনে। তাহলে এই বরাবর নিলে এটা, তাহলে এইটা কত হবে? তাহলে এইটা মাইনাস এটা। আমি সেই কাজটা কি করেছি, যে বি ভেক্টর, এই বি ভেক্টর মাইনাস হচ্ছে তোমার এই ভেক্টরটা, এবং এই ভেক্টরটা কতটা সেটা আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে তো, না ঠিক নাই? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে এবারে একটা মজার জিনিস দেখো, এইটা করার জন্য তোমার কি হয়ে গেল দেখো তো। এই যে ভেক্টরটা, মানে যেটা আমি এইটা দেখাচ্ছি, আর এইখানে ধর একটা আমি এই দিয়ে দেখালাম, যেটা আমি ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে দুটো ভেক্টর দেখাচ্ছি, এই দুটো ভেক্টরের পজিশন কি হয়েছে? এরা পারপেন্ডিকুলার হয়ে গেছে না? কি হয়ে গেছে তো? কি পারপেন্ডিকুলার হয়েছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে দেখো নাও, এই যে মানে আমি শুধু এইটা কেন বলবো, মানে ইভেন এ ভেক্টর পুরোটাই ইভেন, তাহলে কি দাঁড়াচ্ছে এ ভেক্টর অ্যান্ড এই যে ভেক্টরটা বি মাইনাস এ ডট বি ডট এ বাই হচ্ছে এ ডট এ, এইটা। তাহলে এটা আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, এই যে দুটো ভেক্টরটা, মানে এ ভেক্টর আমি তো পারপেন্ডিকুলার, আমি এখন নর্মালাইজ করিনি, তাহলে এই এই এ ভেক্টরটা এবং এই ভেক্টরটা আর নাও পারপেন্ডিকুলার অর অর্থোগোনাল টু ইচ আদার। ঠিক আছে, এবারে তুমি যদি মানে আমি লেন্থটা ইউনিটে হবে গ্যারেন্টি করিনি, এবারে যদি তুমি এ ভেক্টরকে জাস্ট ইউনিট ভেক্টর, এ ভেক্টরকে এ ভেক্টর লেন দিয়ে ভাগ করে ইউনিট করে নাও, তাহলে তুমি তার সঙ্গে নর্মালাইজও করে নিতে পারলে আর কি। মানে অর্থোগোনাল করাটা ইজ মোর ইম্পর্টেন্ট, নর্মালাইজ করাটা কোনো ব্যাপারই না। তাদের করসপন্ডিং লেন দিয়ে ভাগ করে দিলেই তারা অটোমেটিক্যালি নর্মালাইজড হয়ে যাবে। তাহলে দেখো যে, তাহলে এখানে মজাটা দেখো, আগেরটা যেমন আমি দুটো ভেক্টরকেই নাড়াচ্ছিলাম, মানে এ ভেক্টরকেও আমি দুটো কম্পোনেন্টে রিজলভ করেছি, বি ভেক্টরকে মানে আমি বেসিক্যালি এ এবং বি দুটো ভেক্টরের প্রজেকশন নিয়েছি একদম অন্য দুটো ভেক্টর বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। আর এইখানে আমি কি করেছি না, এইখানে আমি যেটা করেছি যে বি ভেক্টরের প্রজেকশন নিয়েছি তোমার এ ভেক্টর বরাবর, এবারে সেই বি থেকে তার প্রজেকশনটাকে বাদ দিলে তুমি একটা ভেক্টর তৈরি করে ফেললে। দেখো এখন যেটা হয়ে গেল, তোমার এই যে ভেক্টরটা এবং এই ভেক্টর, মানে এ ভেক্টর মানে প্রিভিয়াস যে এ ভেক্টরটা, আর বি ভেক্টরটাকে তুমি সেই মতো করে মডিফাই করে নিলে এর সাহায্য নিয়ে, হ্যাঁ, যে ভেক্টরটা তৈরি হলো তারা দেখো এখন তোমার পারপেন্ডিকুলার হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে টেকনিকটা, সেটাও একটা অর্থোগোনালাইজেশন টেকনিক। অর্থোগোনালাইজেশন জাস্ট একদম মানে মাথাটাকে স্টিক করে ফেললে হবে না, যে আজীব যেন মানে একরকম করেই সবকিছু ভাববো, সেরকম না। তোমার কিন্তু জাস্ট ছোটবেলার যা নলেজ আছে সেই নলেজটাকে তুমি এক্সপ্লোর করো। তাহলে দেখো দিস ইজ নাথিং বাট, মানে এইটাই হচ্ছে তোমার একটা নর্মালাইজেশন কনসেপ্ট। গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক,
এটাই হচ্ছে তোমার গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকের জাস্ট ফিলোসফি। হ্যাঁ, মানে জাস্ট আমি শুধু মানে তোমার ব্রাকেট নোটেশনে বা কোয়ান্টাম মেকানিক্সের নোটেশনে জাস্ট আমি এটাকে রিপ্লেস করব। তাহলে দেখো আমি জাস্ট যেটা প্রথম থেকে আমি কি করলাম একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যে তুমি নর্মালাইজেশন অর্থোগোনালিটি এটা অলরেডি তুমি জানতে কনসেপ্টটা, সেটাকে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে, সেটাকে আমি জাস্ট তোমাকে আরেকবার মনে করিয়ে দিলাম যে নর্মালাইজেশন মানে কি, অর্থোগোনালিটি মানে কি, কেমন করে নর্মালাইজ করতে হয়। বা সেই পুরো ব্যাপারটাই তুমি ভেক্টরের ফর্মে চলে যাও। ভেক্টর ফর্মে চলে যাওয়া হচ্ছে নর্মালাইজেশনের মানে হচ্ছে তোমার একটা ভেক্টরকে ইউনিট ভেক্টর নেওয়া। তাহলে একটা ভেক্টরকে কেমন করে ইউনিট ভেক্টর বানাতে হয় তুমি জানো, তার লেন্থ দিয়ে তাকে ভাগ করতে হচ্ছে। আর লেন্থ মানে হচ্ছে এ ডট এ, সেইটা মানে এ ডট এ তার স্কোয়ার রুট করা, সেগুলো তুমি দেখেছো। আর অর্থোগোনালিটি, সেই অর্থোগোনালিটি তুমি জাস্ট প্রজেকশনের টার্মসে দেখবে যে একটা ভেক্টরের প্রজেকশন অন্য ভেক্টরে যদি তোমার 0 হয় তাহলে তারা পারপেন্ডিকুলার হয় এবং তখন তারা অর্থোগোনাল হয়। তো অর্থোগোনালিটির মানে তুমি বুঝেছো, নর্মালাইজেশনের মানে তুমি বুঝেছো, নর্মালাইজ কেমন করে করতে হয় তুমি সেটা বুঝেছো। আচ্ছা, অর্থ নর্মাল সেট তার সিম্পলি মানেটা কি সেটা তোমার কাছে একদম পরিষ্কার, তুমি ভালো করে বুঝে গেছো। আগে তারপরে তুমি যদি কিছু ভেক্টর থাকে যারা পারপেন্ডিকুলার নয়, কেমন করে পারপেন্ডিকুলার করে নিতে পারো সেটা কিন্তু দেখো তুমি ভেক্টরের ফর্মে তোমার যেটা যে অ্যাপ্রোচটা 11-12 খুব পপুলার আর কি, সেইটা হচ্ছে তোমার এই পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর প্রজেকশন নিয়ে, সেটা একটা অর্থোগোনালাইজেশন টেকনিক। তার জানি না কোনো স্পেশাল নাম আছে কিনা। আর একটা তুমি অর্থোগোনালাইজেশন তুমি দেখো দেখলে, সেটা হচ্ছে এইটা, যেটা বেসিক্যালি গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার, আমি একটু এগোতে পারি? হ্যাঁ স্যার। ঠিক আছে তো, দেখো কারো অসুবিধা নাই তো? মানে আমি সবাইয়ের জন্য জিজ্ঞেস করছি, মানে কারো যা বলেছি এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার না পরিষ্কার নয়? মানে এর জন্য তোমার মানে যে শেষের পার্টে যে আলোচনাগুলো হলো এটা কিন্তু আমি 11-এর ফিজিক্স বলছি, ক্লাস 11-এ যে ভেক্টর সেটাই জাস্ট আমি বলছি, এক্সট্রা একটা কথাও তোমায় বলিনি। ঠিক আছে না ঠিক নেই? কারো অসুবিধা নাই তো? না স্যার। ঠিক আছে, তাহলে চলো। আর এবারে এই পুরো ব্যাপারটাই তুমি চলে এসো ব্রাকেট নোটেশন বা ডিরাক নোটেশন। ব্রাকেট নোটেশনে বা ডিরাক নোটেশনে তুমি এবারে চলে এসো। দেখো কিছুই না, খুব সহজ ব্যাপার। মানে প্রথমে কতগুলো জিনিস বুঝে নাও, যে এ ভেক্টর যেটা সেটাকে তুমি φ1 ভেক্টর বলো, বি ভেক্টর যেটা সেটাকে তুমি জাস্ট φ2 বলো। ঠিক আছে, তাহলে এ ভেক্টরকে φ1 বলো, বি ভেক্টরকে তুমি φ2 বলো। এইটুকু প্রথমে তুমি ঠিক করে নাও। আচ্ছা, এবারে তুমি দেখো জাস্ট মানে আর একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এ ডট এ ভেক্টর, এ ডট এ, সেটা মানে হচ্ছে আমি আগের দিন শিখিয়েছিলাম বলে বলছি, এটা φ1 φ2 ভাবো। আর হচ্ছে তোমার বি ডট বি, সেটা আমি আগের দিন বলেছিলাম মনে আছে তো, φ2 φ2 বলো। আর এ ডট বি, সেটা মানে হচ্ছে তুমি φ1 φ2 বলো। তাহলে জাস্ট নর্মাল ইউক্লিডিয়ান স্পেসের যে নোটেশনগুলো ইউজ করতে হয় ব্রাকেট নোটেশনে, সেইটাই জাস্ট এইরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এ ভেক্টরটাকে জাস্ট φ1 এই কের ভেক্টর হিসেবে লিখতে হবে, বি ভেক্টরকে φ2 এইরকম ভাবে লিখতে হচ্ছে। আচ্ছা, এ ভেক্টর ডট এ ভেক্টর সেটা বেসিক্যালি φ1 φ2, বি ভেক্টর ডট ভি ভেক্টর সেটা হচ্ছে φ2 φ2, এ ভেক্টর ডট ভি ভেক্টর সেটা হচ্ছে φ1 φ2 ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি বলো জাস্ট তোমার নর্মালাইজেশন এটা মানে কি, জাস্ট সিম্পলি মানে যে কোনো একটা ভেক্টর, মানে ধরো φ1 ভেক্টর যদি তুমি কনসিডার করো, নর্মালাইজেশন অফ এ পার্টিকুলার স্টেট সাই আই, এটার মানেটা কি? নর্মালাইজেশন তো করছি না, মানে এটা অন্যভাবে এই ল্যাঙ্গুয়েজটা প্রথমে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ,
মানে আমি বলছি একটা পার্টিকুলার স্টেট সাই ওয়ান, সেই স্টেটটা নর্মালাইজড, এর মানেটা কি একটুখানি বলে নিতে হবে। যেটা আগের দিন বলেছি, তবু আরেকবার আমি একটুখানি বলে নেবো জাস্ট কমপ্লিটনেসের জন্য, কারণ এখানে অর্থ নর্মালিটি নিয়ে কথাবার্তা হবে, তো নর্মালাইজেশনটা এই জন্য একটুখানি জাস্ট বলে দেওয়া দরকার আছে। সেটা হচ্ছে যে এ পার্টিকুলার স্টেট psi I is said to be normalized means কি, means phi দিয়েই করা হচ্ছে, তাই তো? আরে সাই ধরলে অসুবিধা কিছু নেই, বাট যেটা করবো ইউনিফর্মলি করবো, এটা ফাই বলছি। করবো ফাই ধরবো না সাই ধরবো, আচ্ছা ফাই ধরছি। এ পার্টিকুলার স্টেট মানে সবসময় মনে আর সাইটা চলে আসছে। পার্টিকুলার স্টেট সাই আই ইজ সেড টু বি নর্মালাইজড, তার মানে হচ্ছে সাই আই দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা প্রথম কথা। আচ্ছা, এবারে যদি এমন হতো যে ইফ সাই আই ইজ নট নর্মালাইজড বাট সাই আই সেইটা হচ্ছে তোমার ফাইনাইট এবং নট ইকুয়াল টু 0, মানে স্কোয়ার ইন্টিগ্রেবল হয়, দেন সাই আই ক্যান বি মেন নর্মালাইজড by dividing square root of by dividing square root of psi I এটা মানে কি, তাহলে psi I টা তুমি তাকে, এটা নর্মালাইজ নয়, তাকে তুমি নর্মালাইজ করে ফেলছো কেমন করে, psi I টাকে তুমি ভাগ করে দাও রুট ওভার অফ psi I। দেখো জাস্ট যেমন একটা ভেক্টর সে যদি নর্মালাইজ না থাকে তাহলে তার লেন্থ দিয়ে ভাগ করে তাকে নর্মালাইজ করে নিতে হয়, তাহলে এখানে লেন্থটা কি হবে, লেন্থটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে ওই এইরকম ভাবে, মানে যেমন এ ডট এ সেটা হচ্ছে এ ম্যাগনিটিউড তার স্কোয়ার, তাহলে এর ম্যাগনিটিউড কত, স্কোয়ার রুট করতে হয়, ঠিক একই রকম ভাবে তার লেন্থটা তোমার রুট ওভার ফাই ওয়ান মানে এটা করতে হবে। তাহলে একটা ভেক্টর সেই যদি নর্মালাইজ না থাকে তাকে নর্মালাইজ করে নেওয়া মানে হচ্ছে এই জিনিসটাকে করে ফেলা। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার সাই আই অ্যান্ড সাই জে দুটো ভেক্টর ধরো, আর said to be orthogonal if কি হচ্ছে না সাই আই সাই জে, এইটা মানেই হচ্ছে সাইজের প্রজেকশন অন সাই আই ইজ হ্যাজ টু বি ইকুয়াল টু 0। তাহলে যেটা আমি ওই যে এ আর বি দুটো ভেক্টর তারা তোমার পারপেন্ডিকুলার, মানে হচ্ছে এ ডট বি ইকুয়াল টু তোমার 0 হতে হয়, যা সিম্পলি মানে হচ্ছে সাই আই সাই জে, সেটা হচ্ছে তোমার 0 হতে হয় এইটা। তাহলে দুটো ভেক্টর তারা অর্থোগোনাল, মানে সাই আই সাই জে তারা অর্থোগোনাল, জাস্ট মানে হচ্ছে তোমার এইটা 0 হতে হবে, নর্মালাইজ মানে হচ্ছে এইটা 1 হতে হয়, এটা হচ্ছে তোমার 0 হতে হবে। আর এবারে সেট অফ স্টেটস ধরো সাই আই একটা সেট, মানে সাই ওয়ান সাই টু সব আছে, is said to be an orthonormal set if কি হবে না সাই আই সাই জে, এটা তোমার কনেকার ডেল্টা হবে, এটা তোমার কনেকার ডেল্টা হবে, যেটা জাস্ট সিম্পলি 1 হয়ে যাবে যখন আই ইকুয়াল টু জে, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে যখন আই নট ইকুয়াল টু জে। মানে আমি ভেক্টরের জাস্ট সিম্পলি এই নোটেশনগুলো জাস্ট বুঝে নাও, মানে এইগুলো জানলেই তোমার পরিষ্কার যে দুটো ভেক্টর অর্থ নর্মাল হওয়া মানে নর্মালাইজ অ্যাজ ওয়েল অ্যাজ অর্থোগোনাল, অর্থাৎ মানে এ ডট এ সেটা তোমার 1 হতে হবে, বি ডট বি 1 হতে হবে, এ ডট বি হচ্ছে তোমার 0 হতে হবে। ঠিক একই রকম করে যদি সাই আই সাই জে, মানে সাই আই একটা সেট আর কি, বেসিক্যালি সাই ওয়ান সাই টু সাই থ্রি করে ইত্যাদি একটা সেট,
যদি হয় তাহলে সেখান থেকে দুটো আরবিট্রারি ফাংশন বেছে নাও, একটা সাই আই, একটা হচ্ছে সাই জে, ডেল্টা আই জে হবে, এবং ডেল্টা আই যেটা 1 হয়ে যাবে যখন আই ইকুয়াল টু জে, যেটা নর্মালাইজেশনটাকে রিপ্রেজেন্ট করছে, আর এটা 0 হয়ে যাবে যখন আই নট ইকুয়াল টু কি, সেটা অর্থগোনালিটিকে রিপ্রেজেন্ট করছে। এটা আচ্ছা, এবারে তুমি যদি গ্রাম স্মিথ গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশনটাকে দেখো, ছবিটা আঁকলে তোমার পক্ষে আমার পক্ষে এটা বলা একটু সহজ হয়। সেটা হচ্ছে ধরো তোমার এই যে ভেক্টরটা, এই বরাবর তুমি একটা ভেক্টর দ্বারা কনসিডার করছো, ধরে নাও ফর দ্য টাইমিং এটা হচ্ছে একটা সাই 1 ভেক্টর, ঠিক আছে? এই বরাবর তুমি নিচ্ছ, এই বরাবর একটা ভেক্টর তুমি কনসিডার করছো, ধরে নাও ফর দ্য টাইমিং এটা হচ্ছে তোমার সাই 2 ভেক্টর, এটা সাই 1 ভেক্টর, এটা সাই 2 ভেক্টর। আচ্ছা, এবারে প্রথম যে কাজটা সেটা হচ্ছে তুমি নিচ্ছ কি না, সাই 2 এর প্রজেকশন নিচ্ছ অন সাই 1, সাই 2 এর প্রজেকশন নিচ্ছ অন সাই 1, তুমি এই ভেক্টরটা পাবে। এই ভেক্টরটা কি হবে দেখো, এই ভেক্টরটা হচ্ছে তোমার যেটা করতে হবে সাই 1 সাই 2, এইটা সাই 2 এর প্রজেকশন নিলে অন সাই 1, সেইটা কার বরাবর না সাই 1 বরাবর, ডিভাইডেড বাই কি না বেসিক্যালি সাই 1 সাই 1। তুমি জাস্ট এখানে দেখো, দেখো এই প্রজেকশনটা কত হবে, এ ডট বি মানে সাই 1 সাই 2, তার সঙ্গে সাই 1 থাকবে, নিচে সাই 1 সাই 1 থাকবে, তাহলে জাস্ট সিম্পলি এটা হচ্ছে এইটা। আচ্ছা, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি না সাই 2 মাইনাস এই পুরোটা সাই 1 সাই 2 সাই 1 বাই হচ্ছে তোমার সাই 1 সাই 1 এইটা। এবং পরিষ্কার যে এই যে সাই 1 এবং এই যে ভেক্টরটা হলো তারা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেল। তার মানে তুমি যদি ফাই 1 নামে একটা ভেক্টর তুমি জাস্ট বলো যেটা সাই 1 এর সঙ্গে লেটস সে ফর দ্য টাইমিং সমান, মানে ফাই 1 এবং সাই 1 এর মধ্যে আমি এখন কোনো তফাৎ করছি না, তাহলে একটা ফাংশন তুমি ধরছো ফাই 1, মানে একটা ভেক্টর তুমি নিচ্ছ ফাই 1 যেটা সাই 1 এর সঙ্গে এক্স্যাক্টলি সমান, আর একটা ভেক্টর তুমি কনসিডার করলে ফাই 2 যেটা বেসিক্যালি এইটা, যেটা কি না তোমার বেসিক্যালি তোমার এই মানে এইভাবে লিখছি মাইনাস সাই 1 সাই 2 বাই সাই 1 সাই 1 ইন্টু সাই 1 প্লাস হচ্ছে সাই 2, মানে আমি এটাকে এগিয়ে দিয়েছি, এটাকে পরে দিয়েছি এইটা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ক্লিয়ারলি ফাই 1 and phi 2 now become অর্থগোনাল। এটা তাহলে জাস্ট এইভাবে লিখলে তোমার দুটো ভেক্টর অটোমেটিক্যালি অর্থগোনাল হয়ে গেল, ঠিক আছে? তাহলে দিস ইজ নাথিং বাট গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন টেকনিক। তাহলে দেখো আমি কিছুই করলাম না, আমি বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের আমি কাঁচকলা কিছুই জানি না। আমাকে ক্লাস 11-এর আমার ফিজিক্স জানা আছে, সেইখানে ইউনিট ভেক্টরের মানে, পারপেন্ডিকুলার ভেক্টরের মানে, পারপেন্ডিকুলার না থাকলে কি করে পারপেন্ডিকুলার করে নিতে হয়, ভেক্টরের লেন্থ 1 না হলে কেমন 1 করে নিতে হয়, এই সব নলেজগুলো আমার জানা ছিল। এবারে আমাকে কেউ একজন, একটা বাচ্চা ছেলে ধরে নাও আমি, হ্যাঁ, আমাকে কেউ শিখিয়ে দিয়েছে যে দেখো একটা নতুন নোটেশন তোমাকে শেখাইছি, জানি তো এই জিনিসটাকে এরকম করে লিখতে হয়, এই জিনিসটাকে এরকম করে লিখতে হয়, এটাকে এরকম বলতে হয়, এটাকে এরকম বলতে হয়, এটাকে এরকম বলতে হয়। তাহলে একটা ক্লাস 11-এর ছেলে সে কিন্তু দেখো গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন থেকে শুরু করে নর্মালাইজড ভেক্টর, নর্মালাইজেশন, অর্থগোনাল ভেক্টর, অর্থ নর্মাল সেট, গ্রাম স্মিথ অর্থগোনাল সব জানে সে বেসিক্যালি। মানে শুধু কি করেছে, আমি শুধু নোটেশন আর চেঞ্জ করেছি, কোথাও কনসেপচুয়াল কোনো পরিবর্তন করি। তার মানে এই যে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, সেটাকে যদি তোমাকে আমি ফর্মালি মানে বড্ড বেশি হিলবার্ট স্পেস, লিনিয়ার ভেক্টর স্পেস এই কচকচানির মধ্যে যাই, তাতে কি হবে তোমার মানে জিনিসটা, অঙ্কটা কেমিস্ট্রির ছেলে মানে তুমি অঙ্ক কম জানো, এটা তোমাকে মেনে নিতে হবে, বা অঙ্ক ফিলিংসটা তোমার কম। তাহলে আমি যদি কিন্তু 11-12 তুমি অঙ্ক ভালো কষেছিলে, কারণ তবেই তুমি কেমিস্ট্রি অনার্সে চান্স পেয়েছো। তার মানে আমি, তুমি এমএসসি পড়তে পারো, কিন্তু আমি তোমার কাছ থেকে জাস্ট 11-12 এর নলেজটা এক্সপেক্ট করছি। 11-12 এর নলেজটাকে তুমি এক্সপেক্ট করো,
যেটা তোমার হয়তো এমএসসিতে পড়ানো হয় সকল গ্রাউন্ড স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, সেটা তুমি কিন্তু অটোমেটিক্যালি জানো, মানে তোমাকে নতুন কিছুই করতে হচ্ছে না। দেখো এই তো গ্রাউন্ড স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক তোমার হয়ে গেল। এবারে কি হয়, যেটা লোকে যেটা করে যে এত সহজে যদি হয়ে যায় তাহলে তো তোমার মানে ভাববে তাহলে নতুন কি শিখছো, হ্যাঁ সেই সব নিয়ে লোকে সব সমালোচনা করবে, সেই জন্য এই জিনিসগুলোকে একটু গাল ভরা নাম দিয়ে দেয়। ব্যাপারটাকে হয়তো এখানে আমি মানে এই যে ছবি দিয়ে বোঝানোটা সুবিধে হয়েছে, কারণ আমি দুটো ভেক্টর কনসিডার করি। যদি তিনটে ভেক্টর বা অনেকগুলো ভেক্টর হয় তখন ছবিগুলো দেখানো একটু অসুবিধে, তখন তোমাকে একটু সিস্টেমেটিক ওয়েতে জিনিসটাকে লিখতে হয়, এই কাজগুলো তোমাকে করতে হবে আর কি। হ্যাঁ, মানে মানে লোকে যেটা করে আমি সেটা বলি, যে তুমি ফর্মালি যখন গ্রাউন্ড স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক করে, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে মানে লোকে গ্রাউন্ড স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকটা ধরো তোমার পরীক্ষায় যদি আমি এইরকম ভাবে বলি না যে দেখো আমি ভেক্টর তো এরকম জানি, তাহলে তুমি মানে আমাকে অত ভালো করে বোঝানোর দরকার নেই, দেখো আমি এই তো বলে দিচ্ছি এইভাবে তুমি লেখো, তাহলে হচ্ছে এরা অটোমেটিক্যালি তো অর্থোগোনাল হয়ে যাচ্ছে, আর নতুন কথা কি আছে। কিন্তু এরকম আমার পরীক্ষায় লিখলে তোমার মাস্টারমশাইরা নম্বর দেবে না। হ্যাঁ, তফাৎ কিছুই নাই, কিন্তু নম্বর দেবে না। তাহলে নম্বর পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? আচ্ছা, নম্বর যাওয়ার জন্য যেটা ওই ভালো ভালো বড় বড় লোকেদের টেক্সট বইয়ে যেটা থাকে তোমাকে সেটা লিখতে হবে। হ্যাঁ, কি সেটা? গ্রাফিক অর্থোগোনালাইজেশন টেকনিক ইন কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, গল্পটা শুরু করা যাক এইরকম করে। ধরো তোমাকে বলা আছে লেট সাই, লেট এই সাই ওয়ান সাই টু ডট 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 করে সাই এন, এটা ইজ এ সেট অফ কোয়ান্টাম স্টেটস হুইচ মে নট বি অর্থোগোনাল, যারা তোমার অর্থোগোনাল নাই হতে পারে। আমি দেখো গ্রাউন্ড স্মিথ অর্থ নর্মালাইজেশন টেকনিক অনেক বলে যে অর্থোগোনালের সাথে সাথে নর্মালাইজ করে দেখো, নর্মালাইজ করাটা কিন্তু খুব সহজ ব্যাপার, সেইটাকে আমি আর অত গুরুত্ব দিচ্ছি না, আমি জাস্ট গ্রাউন্ড স্মিথ অর্থোগোনালাইজেশনটাই বলছি। সাই ওয়ান সাই টু এরা সব একটা তোমার ধরো সেট অফ কোয়ান্টাম স্টেট হুইচ মে নট বি অর্থোগোনাল। আচ্ছা, এবারে আমি যেটা করছি যে উই ওয়ান্ট টু মেক a set of n orthogonal states from the given n নন অর্থোগোনাল স্টেটস। এই যে নন অর্থোগোনাল যে তোমার স্টেটস গুলো দেওয়া আছে, সেইখান থেকে তুমি একটা সেট বানাতে চাইছো যেখানে এনটা অর্থোগোনাল স্টেটস থাকবে। এটা আমি আপ টু 1 থেকে শুরু করে এনটা নিয়েছি, মানে টোটাল সেটে এলিমেন্টের সংখ্যা হচ্ছে তোমার এনটা। এটা আচ্ছা, তার জন্য আমি কি করব? তার জন্য আমি লিখছি এইরকম ভাবে, লেট আস রাইট ফাই ওয়ানটা, সেটা ধরো ফর দ্য টাইমিং ফাই ওয়ানের সঙ্গে সমান, একটা ফাই টু তৈরি করে এরকম করে একটা কম্বাইনিং কোপিশিয়েন্ট দিলে সি টু ওয়ান ফাই ওয়ান প্লাস ধরো ফাই টু, ফাই ওয়ান নয় ফাই ওয়ান, ফাই ওয়ান প্লাস ফাই টু। ফাই থ্রিটা ধরো এইভাবে লেখো এ থ্রি ওয়ান ফাই ওয়ান প্লাস এ থ্রি টু ফাই টু প্লাস ফাই থ্রি। তাহলে এইরকম করে তোমার এন এরটা কি হবে, ফাই এনটা সেটা হচ্ছে এ এন ওয়ান ফাই ওয়ান প্লাস এ এন টু ফাই টু প্লাস ডট ডট ডট, হ্যাঁ শেষেরটা হচ্ছে তোমার এ এন
n মাইনাস ওয়ান সাই n মাইনাস ওয়ান, আর লাস্ট সেটটা তোমার বেসিক্যালি সাই nটা থাকবে। মানে শুধু শেষটার সঙ্গে কোনো কোএফিসিয়েন্ট আমি কানেক্ট করিনি, আগেরগুলোর সাথে আমি কোএফিসিয়েন্ট কানেক্ট করেছি। এবং আমি যেটা এক্সপেক্ট করছি বা ডিমান্ড করছি, উই ডিমান্ড দ্যাট এই যে নতুন সেটটা তৈরি হলো ফাই ওয়ান ফাই টু ডট 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 ফাই n, এই যে নতুন সেটটা তৈরি হচ্ছে উইল বি এ অ্যান অর্থোনর্মাল সেট। তাহলে আমি ডিমান্ড করছি যে এটা একটা অর্থোনর্মাল সেট তোমার তৈরি করবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিমান্ড। তার মানে তাহলে কম্বাইনিং কোএফিসিয়েন্ট আমি সেই রকম করেই বের করব। তার মানে কি বলা হচ্ছে, আমি নর্মালাইজ এখন করছি না, আমি জাস্ট নর্মালাইজটা খুব ইজিলি করে নেওয়া যায়, সেটা কোনো কথা না। তাহলে দেখো, তাহলে যদি তুমি ডিমান্ড করো যে ফাই ওয়ান একটা করে ফাই ওয়ান ফাই টু যদি অর্থোগোনাল হয়, মানে আমার ডিমান্ডটা হচ্ছে এই যে ফাই ওয়ান ফাই টু বি অর্থোগোনাল, কি করতে হবে না, ফাই ওয়ান ফাই টু দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। আচ্ছা, এটা ফাই ওয়ান হলো, ফাই টুর জায়গায় কি আছে না তোমার বেসিক্যালি, আচ্ছা ফাই ওয়ান মানে তোমার সাই ওয়ান, দাদা ফাই ওয়ানের জায়গায় তুমি সাই ওয়ান বসিয়ে দিলে। আচ্ছা ফাই টুর জায়গায় তোমার কি আছে না এ টু ওয়ান সাই ওয়ান প্লাস সাই টু, দিস শুড বি ইকুয়াল টু 0। এটা দাঁড়াচ্ছে এ টু ওয়ান সাই ওয়ান প্লাস সাই টু ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এ টু ওয়ানটা তুমি কি পেলে, মাইনাস সাই টু বাই হচ্ছে তোমার সাই ওয়ান হয়ে গেল। তাহলে এ টু ওয়ান এই কোএফিসিয়েন্টটাকে বের করে ফেলতে পারলাম। তারপরে কি, ইফ ফাই ওয়ান এন্ড ফাই থ্রি, তারপরেরটা চলে গেলাম, তারা অর্থোগোনাল সেট মানে কি, মানে একে অপরের সঙ্গে অর্থোগোনাল হবে। তো ফাই ওয়ানের সঙ্গে যেমন ফাই টু অর্থোগোনাল, ফাই ওয়ানের সঙ্গে ফাই থ্রি অর্থোগোনাল হবে। তাহলে কি হবে তখন, ফাই ওয়ান ফাই থ্রি দিস শুড বি ইকুয়াল টু 0। তার মানে ফাই ওয়ান ফাই টু এর জায়গায় লিখলাম হচ্ছে তোমার এ থ্রি ওয়ান ফাই ওয়ান প্লাস এ থ্রি টু ফাই টু প্লাস, ও ফাই আবার হয়ে যাচ্ছে সাই। এটা হচ্ছে তোমার কি হলো, হ্যাঁ এটা হচ্ছে তোমার সাই ওয়ানটা হচ্ছে তোমার, তারা এক সেকেন্ড কি করলাম, হ্যাঁ হ্যাঁ তোমার এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে সাই ওয়ান সাই টু সাই ওয়ান সাই ওয়ান সাই ওয়ান, এইটা বেটার হচ্ছে তোমার, এইটা না একটুখানি একটুখানি আমি চেঞ্জ করি জিনিসটা, এইটা না এটা একটুখানি ভুল হয়েছে, এইগুলো মানে আমি যখন ধর এক সেকেন্ড একটুখানি দেখে নিই, এটা করলে প্রথমটা তো মিললো, তারপরেরটা হচ্ছে যখন তুমি করছো ফাই ওয়ান ফাই ওয়ান ফাই ওয়ান ফাই টু, আচ্ছা এইটা একটুখানি ভুল হয়েছে, এইগুলো না এইটা এইটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে তোমার, আমার একটু একটু ভুল হয়েছে এগুলো। মানে তুমি যখন বানাচ্ছ তখন রুলটা হচ্ছে এইটা, মানে সাই ওয়ান ফাই ওয়ানের সঙ্গে সমান করলে ফাই টুটা হচ্ছে এ টু ওয়ান ফাই ওয়ান তার সঙ্গে সাই টু, ফাই টুটা হচ্ছে এটা ফাই ওয়ান, এটা সাই না ফাই ওয়ান ফাই টু, এটা হচ্ছে ফাই ওয়ান, এটা ফাই টু, এটা ফাই n মাইনাস ওয়ান, এগুলো ফাই, মানে শেষেরটা শুধু সাই। কারণ তুমি দেখো প্রথমটা তুমি যখন সেকেন্ডটা লিখছো তখন তোমার অলরেডি ফাই ওয়ান পাওয়া হয়ে গেছে, যখন তুমি থার্ডটা লিখছো তখন তোমার ফাই ওয়ান ফাই টু পাওয়া হয়ে গেছে, সেগুলো আমি তার টার্মসে লিখবো। হ্যাঁ, এবং এইখানে যখন তুমি লিখছো এই জায়গাটা একটু স্যার বোঝাবেন, মানে স্যার ওই সাই ওয়ান গুলো কেন ফাই ওয়ান ফাই টু, হ্যাঁ মানে আমি বলছি মানে মানে খুব সহজ আর কি, সেটা আমি তোমার দেখাচ্ছি আর কি, তুমি একটুখানি এগিয়ে যাও তাহলেই বুঝতে পারবে। দেখো তাহলে এইটা যখন তুমি লিখলে এইখানে কিন্তু এইটা হচ্ছে তোমার ফাই ওয়ান ছিল,
এটা ফাই ওয়ান ছিল, হ্যাঁ এটা তোমার ফাই ওয়ান ছিল, হ্যাঁ এটা হচ্ছে সরি এটা সাই টু, তো এটা ঠিক আছে, এটা তোমার এটা, হ্যাঁ এটা হচ্ছে ফাই ওয়ান ফাই টু ইকুয়াল টু জিরো, তাহলে সাই ওয়ান এটা এ টু ওয়ান ফাই ওয়ান প্লাস সাই টু ইকুয়াল টু জিরো হলো, তাহলে এ টু ওয়ান সাই ওয়ান ফাই ওয়ান প্লাস হচ্ছে সাই ওয়ান সাই টু ইকুয়াল টু জিরো, তাহলে এ টু ওয়ানটা হয়ে যাচ্ছে তোমার সাই ওয়ান সাই টু ডিভাইডেড হচ্ছে সাই ওয়ান ফাই ওয়ান সাই ওয়ান ফাই ওয়ান, এইটা হলো, বা অর তুমি যেটা লিখতে পারছো এ টু ওয়ানটা মাইনাস সাই ওয়ান সাই টু বাই ফাই ওয়ান সাই ওয়ান, তো অলরেডি একই আমি বলেই দিয়েছি প্রথমে, বাই সাই ওয়ান সাই ওয়ান, এটা প্রথমটা হয়ে গেল। আচ্ছা এবার তারপরেরটা দেখো, মানে কেন ধরলাম তার সুবিধাটা কি। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি ধরতেই পারি, তার কারণটা কি, কারণ যখন আমি পরের লাইনে ফাই টুটাকে লিখছি তখন অলরেডি ফাই ওয়ান আমার জানা হয়ে গেছে, তারপরে যখন আমি ফাই থ্রিটাকে লিখছি তখন ফাই ওয়ান ফাই টু আমার জানা হয়ে গেছে, এটা দিয়ে আর কি। সেই জন্য আমি এখানে লিখতেই পারি, এবং লেখার অ্যাডভান্টেজটা কি দেখো সেটা এইখানে তুমি বুঝতে পারবে। মানে প্রথমটা লিখতে গিয়ে খুব একটা অসুবিধা হয়নি বলে আমি মানে অতটা খেয়াল করিনি। তাহলে দেখো ফাই ওয়ান আর ফাই টু যখন অর্থগোনাল হবে তখন তুমি এটা লিখছো, তাহলে এটা ফাই ওয়ান লিখলে, ফাই থ্রিটাকে লিখছো কি, ফাই থ্রিটাকে তুমি লিখছো হচ্ছে এ থ্রি ওয়ান ফাই ওয়ান প্লাস এ থ্রি টু ফাই টু প্লাস হচ্ছে তোমার সাই থ্রি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তা তোমার কি হলো দেখো, এখানে প্রথমটা হয়ে গেল এ থ্রি ওয়ান ফাই ওয়ান প্লাস এ থ্রি টু ফাই টু প্লাস ফাই ওয়ান সাই থ্রি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো এই যে পার্টটা এখন তুমি জাস্ট জিরো করে দিতে পারছো, কেন না অলরেডি হচ্ছে ফাই ওয়ান ফাই টু তারা অর্থগোনাল, তুমি সেটাকে সেট করে দিয়েছো। এটা এখন ফাই ওয়ান ফাই টু, যেটা নতুন ফাই টুটা পেয়েছে এটা ফাই ওয়ানের সঙ্গে অর্থগোনাল, এটা তোমার জিরো হয়ে গেল। তাহলে এইখান থেকে এ থ্রি ওয়ানটা কি হয়ে গেল, জাস্ট মাইনাস ফাই ওয়ান সাই থ্রি বাই হচ্ছে তোমার ফাই ওয়ান, বা তুমি এটা লিখতে পারছো সাই ওয়ান ফাই ওয়ান মানেই যেহেতু সাই ওয়ান সাই থ্রি বাই হচ্ছে তোমার, আচ্ছা আমি এইভাবেই লিখে রেখে দিই, মানে আর নতুন করে সাই ওয়ানটাকে এখন আর পাল্টানোর দরকার নেই, মানে পাল্টানোর কোনো প্রয়োজন নেই, মানে যদি দরকার লাগে তখন দেখা যাবে। দেখো তুমি কি করলে না, এ থ্রি ওয়ান এই কোফিসিয়েন্টটা তুমি জাস্ট বের করে ফেলতে পারলে, কেন না বের করে ফেলতে পারলে তার কারণটা হচ্ছে যে তুমি বেসিক্যালি হচ্ছে এই ফাই ওয়ান এবং ফাই টু, মানে এই যদি মানে এইখানে দুটো জিনিস, একটা হচ্ছে তুমি ফাই থ্রিটাকে যখন লিখেছো এখানে ফাই ওয়ান এখানে ফাই টু এখানে সাই থ্রি এইরকম ভাবে লিখেছো, আর ফাই ওয়ান ফাই টু অর্থগোনাল যেহেতু তুমি অলরেডি দেখিয়ে দিয়েছো এইটা, তাহলে এইখান থেকে দেখো এই ফাই ওয়ান ফাই টুটা জিরো হয়ে গেল বলে তুমি কম্বাইনিং কোফিসিয়েন্ট এ থ্রি ওয়ানটাকে জাস্ট পরিষ্কারভাবে বের করতে পারলে। আচ্ছা আবার যদি এমন হয় যে ইফ ফাই টু অ্যান্ড ফাই থ্রি এরা অর্থগোনাল হতে হবে, মানে আমার বেসিক্যালি কি যে নতুন সেটগুলো বানানো হচ্ছে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর, তারা একে অপরের সঙ্গে অর্থগোনাল হবে, যেমন ফাই ওয়ানের সঙ্গে ফাই টু অর্থগোনাল হলো, ফাই ওয়ানের সঙ্গে ফাই থ্রি অর্থগোনাল হলো, ফাই ওয়ানের সঙ্গে ফাই টু এর সঙ্গে ফাই থ্রি অর্থগোনাল হবে। তাহলে ফাই টু ফাই থ্রি অর্থগোনাল হলে কি হবে না ফাই টু ফাই থ্রি দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। এটা দেখো ফাই টু হলো এইটা হচ্ছে এ থ্রি ওয়ান ফাই ওয়ান প্লাস এ থ্রি টু ফাই টু প্লাস সাই থ্রি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো এ থ্রি ওয়ান ফাই ওয়ান প্লাস এ থ্রি টু ফাই টু প্লাস ফাই টু সাই থ্রি, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। দেখো এইটা আবার অর্থগোনালিটির জন্য এখন তোমার এটা জিরো হয়ে গেছে, তো সেখান থেকে তুমি কি পেলে এ থ্রি টুটা পেয়ে যাচ্ছ মাইনাস ফাই টু সাই থ্রি বাই হচ্ছে তোমার ফাই টু, এটা হয়ে গেল। তো দেখো কম্বাইনিং কোফিসিয়েন্টটা তোমার জাস্ট এইভাবে বেরিয়ে গেল। তার মানে দেখো তাহলে এই রকম করে তুমি জাস্ট এগোচ্ছ, তাহলে আলটিমেটলি তুমি পেলে কি যে নিউ যে সেটটা সেটা কেমন না ফাই ওয়ানটা তুমি ঠিক আছে সাই ওয়ানের সঙ্গে সমান ধরেছো, আচ্ছা ফাই টুটা কি ছিল না এ টু ওয়ান ফাই ওয়ান ছিল, কি ছিল না প্রথমটা এ টু ওয়ান ফাই ওয়ান,
আর A21টা কত বেরিয়েছে না, তোমার বেসিক্যালি যেটা খুশি এইটাও লিখতে পারো এটাও লিখতে পারো, আমি ধরো এইটাই লিখছি মাইনাস সাই 1 সাই 2 বাই হচ্ছে সাই 1 ফাই 1। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে এটা? আচ্ছা এইটা 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 একটা জিনিস যেটা হচ্ছে যে এইখানে এই এই যে সাই 1টা মানে এটা হচ্ছে তোমার তুমি এটাকে তুমি চাইলে মানে এটাকে ফাই 1ও ধরতে পারো, মানে সাই 1 ফাই 1 তো সমান, মানে যেটাই সাই 1 সেটাই তো ফাই 1, তাই তো? সেইখানে এইটাকে তুমি মানে সিমেট্রির জন্য আর কি এটাকে সাই 1 না ধরে তুমি ফাই 1ও ধরতে পারো, একই ব্যাপার আর কি, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে সাই 1, এটা হয়ে যাচ্ছে কত মাইনাস A21, সেটা হচ্ছে সাই 1 সাই 2 বাই হচ্ছে তোমার সাই 1 মানেই ফাই 1 ফাই 1 বেসিক্যালি ফাই 1 ফাই 1, তার সঙ্গে ছিল হচ্ছে তোমার ফাই 1 এইটা, মানে এইখানে কিন্তু সাই 1 নেওয়া যা ফাই 1 নেওয়া তাই, মানে এটা এখানে এখানে লিখে দিন নাহলে বা গুলিয়ে যাবে তোমার, মানে এইটা অথবা তুমি এইটাকে চাইলে এইভাবে লিখতে পারো কিন্তু ফাই 1 সাই 2 ডিভাইডেড বাই হচ্ছে ফাই 1 ফাই 1, এটাও লিখতে পারো কারণ সাই 1 ফাই 1 তারা বেসিক্যালি সমান। আচ্ছা মাইনাস আছে, ঠিক আছে, তাহলে আমি সেইটাই লিখতে, তাহলে সিমেট্রিটা বোঝা যাবে মাইনাস ফাই 1 সাই 2 মাইনাস এইটাকে জাস্ট ফাই 1 করে দেবো, মাইনাস ফাই 1 সাই 2 বাই ফাই 1 ফাই 1 ফাই 1 প্লাস হচ্ছে এখানে সাই 2। আর এবার ফাই 3 যখন তুমি লিখছো তখন কি দাঁড়াচ্ছে এটা মাইনাস A31টা কত, A31টা হচ্ছে এইটা মাইনাস ফাই 1 সাই 3 বাই ফাই 1 ফাই 1 মাইনাস ফাই 1 সাই 3 বাই ফাই 1 ইন্টু ফাই 1 হলো, তারপরেরটা মাইনাস ফাই 2 সাই 3 বাই হচ্ছে ফাই 2 ইন্টু ফাই 2 হলো, আর শেষে হচ্ছে তোমার সাই 3। তাহলে সিমেট্রিটা বোঝার চেষ্টা করো যে এইরকম ভাবে ওই যে কেন ওই রকম ভাবে লিখেছিলাম, ওই রকম ভাবে লিখলে তোমার যদি দুটো ফাংশনস হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন অনেকগুলো ফাংশনস থাকবে সিমেট্রিটা বোঝার চেষ্টা করো। তাহলে এইরকম করে তুমি যদি লেটসে শেষেরটায় আসো সাই এনটা কেমন করে লিখবে দেখো, দেখো তুমি নিজেই বুঝতে পারছো এটা ফাই 1 সাই এন বাই হচ্ছে ফাই 1 ফাই 1 ফাই 1 হলো, তারপরেরটা মাইনাস ফাই 2 সাই এন বাই ফাই 2 ফাই 2 হলো, এইভাবে এগোচ্ছে করে লাস্টের আগেরটা কি হবে ফাই n মাইনাস 1 সাই n বাই হচ্ছে ফাই n মাইনাস 1 ইন্টু ফাই n মাইনাস 1 হলো, আর শেষেরটা কত হলো না সাই n হলো। মানে মানে তুমি দেখো জাস্ট যদি ওই একটা দুটো লিখে ফেলো তাহলে পরের গুলো কেমন হবে তুমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ। দেখো সিমেট্রিটা দেখো ফাই 1 ইকুয়াল টু সাই 1 জাস্ট রয়ে গেল, এক্ষেত্রে কি হচ্ছে ফাই 2টা হচ্ছে এই সাই 2টা যেটা রয়ে গেল তার সঙ্গে এই পাঁচটা বাদ চলে গেল, কি সেটা ফাই 1 সাই 2 বাই ফাই 1 ফাই 1 ইন্টু ফাই 1, এইটা ঠিক আছে। আচ্ছা ঠিক একই রকম করে তোমার যখন মানে আমি আসলে প্রথম ফাংশনটাকে পাল্টাচ্ছি না তো সেই জন্য আমি এইরকম ভাবে লিখছি। আচ্ছা তারপরে ফাই 3 যখন লিখছো দেখো আমি তো মানে ফাই 3টাকে তুমি এইভাবে লিখেছিলে A31 ফাই 1 A32 ফাই 2 সাই 3, A31 এবং A32 তার ভ্যালুগুলো তুমি বের করে নিয়েছো, ফাই 1 ফাই 2 নর্মালাইজ, সেখান থেকে তুমি A31 বের করে নিয়েছো, আর তোমার এইটা হচ্ছে তোমার A32টা তুমি বের করে নিয়েছো, যা সেখানে বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে তুমি দেখো এইগুলো পেয়ে গেলে, তাকে নতুন সেটটা যে বানালে ফাই 1 ফাই 2 ফাই 3 ফাই 4, দেখো তুমি ফাই 1টা লাস্ট লাইনের লেফট হ্যান্ড সাইডটা ওটা ফাই হবে, ফাই এন হবে তো, ফাই এন হবে, হ্যাঁ ফাই এন হবে। হ্যাঁ দেখো তাহলে কি হলো না তোমার তুমি দেখো মানে যেটা হচ্ছে যে প্রথম ফাংশনটা তুমি পাল্টালে না, তারপরে হচ্ছে যেমন আমি ছবিতে তোমাকে দেখালাম আর কি দুটো থাকলে, হ্যাঁ তোমার এখানে ফাই 1 ফাই 1 যেহেতু সমান, দেখো খেয়াল করে জাস্ট যেটা তুমি পেয়েছো গ্রাফিক্যালি যেটা পেয়েছো সেটা এক্স্যাক্টলি সমান এইটা। এবারে
গ্রাফিক্যালি যদি 3টে 4টে 5টা 6টা ফাংশন হয় বা 6টা ভেক্টর হয়, তখন কিন্তু দেখানো তোমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন এই যে সিস্টেমেটিক রাস্তাটা, যেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সে গাউস স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক বলে পরিচিত, সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। তাহলে এই যে নতুন সেটটা তৈরি হয়ে গেল, তার মানে নাও এই যে সেটটা φ1 φ2 φ3 ডট 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 করে φn, এইটা হ্যাঁ এইটা ফর্মস অ্যান অর্থোগোনাল সেট। আমি অর্থোগোনালাইজেশনটা কি করলাম, নর্মালাইজেশন করাটা খুব সহজ ব্যাপার। ধরো জাস্ট কিছুই না, এই যে φ1 যেটা পেয়েছো তুমি, তাকে তুমি কাজ করো না, √(φ1 φ1) দিয়ে ভাগ করে দাও না। বাস φ2 টাকে এটা তুমি পেয়ে গেছো, φ2 তুমি অলরেডি পেয়ে গেলে, তাকে তুমি √(φ2 φ2) দিয়ে ভাগ করে দাও না। বা যেটা φ3 তুমি পেয়ে গেছো, তাকে তুমি √(φ3 φ3) দিয়ে ভাগ করে দাও না। তাহলে এইরকম করে যেটা φn তুমি পেয়েছো, সেটাকে তুমি √(φn φn) দিয়ে ভাগ করে দাও না, এইটা। তাহলে এই যে নতুন সেটটা হলো, এটা কি, এটা বেসিক্যালি ফর্মস অ্যান্ড অর্থোনর্মাল সেট। তাহলে গাউস স্মিথ অর্থোগোনালাইজেশন করতে পারলে অর্থ নর্মালাইজেশন করাটা কিন্তু কোনো ব্যাপারই না, তুমি এইরকম ভাবে করে ফেলতে পারছো। তাহলে দেখো, তাহলে আমরা যেটা বললাম সেটা তোমার কাছে পরিষ্কার কিনা, মানে তুমি অনেক ইজিলি জাস্ট জিওমেট্রিক্যালি গাউস স্মিথ অর্থোগোনালাইজেশন বুঝে নিতে পারছো, জাস্ট অর্ডিনারি ভেক্টর ধরে নিয়ে করতে পারছো। এই যেখানে যেটা বললাম একটা টেকনিক, একটা অর্ডিনারি ভেক্টর ধরে নিয়ে তুমি করে ফেলতে পারছো। সেইটাকে জাস্ট তুমি নোটেশনাল চেঞ্জ করে দাও, যেটা মানে এই যে যেটা ইউক্লিডিয়ান স্পেসটা 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন, 3 ডাইমেনশনটা অনেক সময় ভিজুয়ালাইজ করতে অসুবিধে, 2 ডাইমেনশনটাকে ভিজুয়ালাইজ করতে পারছো এবং সেটাকে তুমি জাস্ট ব্র্যাকেট নোট এখানে রিপ্লেস করো, তাহলে ভিজুয়ালাইজেশনটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এই টেকনিকগুলো যেটা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্সে যে গাউস স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, সেইখানে কি সেটা তো হিলবার্ট স্পেসের গল্প, যেটা একটা ইনফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস। যেখানে কিন্তু সেটা 2-3টে ফাংশনের গল্প নয়, এখানে তোমার n মানে হিউজ নাম্বার অফ ফাংশন থাকতে পারে। তার জন্য অ্যাকচুয়ালি সিস্টেমেটিক্যালি লেখাটা খুব দরকার। এই সিস্টেমেটিক্যালি আমি এইরকম ভাবে লিখলাম, এরকম ভাবে লিখলে দেখো তুমি একটা দুটো করতে পারলেই হচ্ছে, বাকিগুলো অটোমেটিক্যালি তুমি বুঝে যেতে পারছো যে কেমন কি হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। আর তুমি এক কাজ করতে পারো, জাস্ট মানে তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক তুমি দিচ্ছ, জাস্ট এই এই লজিকটাকে কাজে লাগিয়ে না, যদি তোমার 3 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস হয়, 3 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস যদি হয়, হ্যাঁ, তার ক্ষেত্রে তুমি জাস্ট এই গাউস স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকটাকে জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিট করবে, তো পারছো কিনা, মানে এ করে মানে ছবিটা তুমি মানে দেখাতে পারছো কেন, 3 ডাইমেনশন ছবিতে তুমি 2 ডাইমেনশন আঁকতে পারো, সেখান থেকে বলছি আর কি। জাস্ট জিওমেট্রিক্যালি ইন্টারপ্রেট দ্য গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসিডিউর। এইটা একটু বাড়িতে ভাববে তো, মানে 2 ডাইমেনশনটা তো খুব ইজিলি ইন্টারপ্রেট করতে পারলে, 3 ডাইমেনশনের ছবিটা আঁকতে হয়তো তোমার একটু অসুবিধা আসবে, কিন্তু তুমি একটুখানি নিজে চেষ্টা করে দেখো পারছো কিনা। ঠিক আছে, এটা একটুখানি বাড়িতে চেষ্টা করে দেখবে। তাহলে দেখো, আমি বেসিক্যালি তোমার আজকে যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে নর্মালাইজেশন এবং অর্থোগোনালিটি এবং অর্থোনর্মালিটি, সেইটা বিভিন্ন রিপ্রেজেন্টেশন। শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন অলরেডি জানো, সেখানে আমি কম আলোচনা করেছি। তারপর নর্মালি তোমার যে ইউক্লিডিয়ান স্পেসে 2 ডাইমেনশনাল ভেক্টরটাকে ধরে নিয়ে সেইখানে কেমন করে লিখতে হয় সেটা আমি জাস্ট জেনারেলি তোমাকে সব কনসেপ্টগুলো দেখিয়েছি। আর গাউস স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক একটা ইম্পর্টেন্ট টেকনিক আর কি, সেটাকে আমি জাস্ট এখানে ব্যবহার করে ফেললাম আর কি। ঠিক আছে, এইটা তাহলে এইটা ওই রেকারসিভলি করতে হয়, মানে যদি তুমি একটা প্রোগ্রাম লিখতে চাও, যে প্রোগ্রামে হচ্ছে তুমি জাস্ট একটা সেট অফ ফাংশনস তোমার দেওয়া আছে, সেই সেট অফ ফাংশনস গুলো থেকে তুমি একটা অর্থোনর্মাল সেট অফ ফাংশনস তুমি বানিয়ে নিতে পারো আর কি, তার মতো করে একটা প্রোগ্রাম লিখতে পারো। মানে জাস্ট আরেকটা হোমওয়ার্ক তোমার দিচ্ছি, হ্যাঁ, রাইটে কিসে লিখবে, তোমার যে ল্যাঙ্গুয়েজে খুশি লেখো আর কি। মানে আমি আমি ধরো ফরটানে কমফোর্টেবল, ফরটান কোড টু ফরটান কোড
মেকিং এন orthonormal set out of non-orthonormal set using Fortran or in any other languages. হ্যাঁ, আমি অন্য ল্যাঙ্গুয়েজগুলো জানি না এখন। আসলে তোমরা অনেকে হয়তো কলেজে পাইথন শেখাচ্ছেই না, জাস্ট তোমাদের হয়তো পাইথন ফরট্রান শেখাচ্ছে না, পুরোপুরি পাইথন শেখাচ্ছে। মানে দুটো জিনিস শেখাচ্ছে, আইদার কেউ ফরট্রান শেখাচ্ছে, না হলে কেউ হয়তো পাইথন শেখাচ্ছে। তোমরা যদি পাইথনে যদি শিখে থাকো সেটা, বা যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা হবে তারা বেসিক্যালি সি শিখেছে, তারা ফরট্রান হয়তো শেখেনি, তাদের জন্য মেকিং এর অর্থোনর্মাল সেট আউট অফ নন অর্থোনর্মাল সেট ইউজিং গ্রাফ-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। এইটা তোমাকে একটা কাজ দিচ্ছি, এটা বড় প্রজেক্ট আর কি, এটা বেশ লম্বা প্রজেক্ট। এটা আগেরটা অনেক সহজ, এটা একটু লম্বা প্রজেক্ট, অনেকটা সময় ধরে জাস্ট তুমি এটা করার চেষ্টা করো। মানে এটা একটা ভীষণ ভালো এমএসসি প্রজেক্ট হতে পারে আর কি। মানে ফর এমএসসি তোমাদের প্রজেক্ট করতে হয়, তো তুমি যদি কোয়ান্টাম কেমিস্ট্রি রিলেটেড কাজকর্ম করো, মাস্টারমশাইকে বলবে যে স্যার আমি এরকম একটা, মাস্টারমশাই আমার স্যার এরকম একটা প্রজেক্টের কথা বলেছেন, আমি এই প্রজেক্টটাকে করতে চাইছি, তুমি করে নাও। আজকে না আমি আর কিছু বলবো না। হ্যাঁ, আমি আর কিছু বলছি না, আসলে আমার আজকে একটু তাড়া আছে, মানে একটু উত্তরপাড়া যেতে হবে। হ্যাঁ, মানে 10:30 ওখানে পৌঁছাতে হবে। হ্যাঁ, 10 মিনিট এখনো বাকি আছে, 10 মিনিট আগেই তোমাদের আমি ছেড়ে দিচ্ছি। তা দেখো, মানে যা বলেছি তাতে কারো যদি কিছু বলার থাকে তো বলে না। আরে এই প্রোগ্রামগুলো সিতেও করা যাবে? হ্যাঁ, তুমি সি জানো? আচ্ছা, সিটা একটু একটু শিখেছিলাম আর কি। আচ্ছা, সিটা আমি আবার একদম জানি না। সিটা তোমার মাস্টারমশাই যদি জানে তাহলে তাকে একটু দেখিয়ে নিও, ওরা তুমি দিও। মানে আমার বন্ধু বান্ধব আছে, রাহুল দাস সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ায়, খুব এক্সপার্ট প্রোগ্রামার। আচ্ছা, মানে ঠিক কেমিস্ট্রির জন্য না, মানে এমনি সি ল্যাঙ্গুয়েজটা একটু শিখেছিলাম আর কি কম্পিউটারে। আচ্ছা, হ্যাঁ, ব্যবহার করতেই পারো, যেটা হোক একটা ব্যবহার করলেই হয়। মানে লজিকটা তো একই রকম, সি আর ফরট্রানের লজিকগুলো একই রকমের।